আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি এসএমআর রাইয়ান চলে এলাম 10 মিনিট স্কুলের অ্যাডমিশন প্রোগ্রামের অর্থায়ন প্রথম পত্রের আরও একটি লেকচার নিয়ে। এবং আজকে আমাদের লেকচার সংখ্যা হলো লেকচার নাম্বার হলো 12। এবং এই লেকচারে আমরা আলোচনা করব ঝুঁকি ও মুনাফার হার নিয়ে, যেটি তোমাদের এইচএসসির অর্থায়ন প্রথম পত্রের বইয়ের সর্বশেষ অধ্যায়। সো চলো আমরা মূল টপিকে চলে যাই। প্রথমে আমরা দেখবো ঝুঁকির ধারণা বা ঝুঁকি কি, বা কনসেপ্ট অফ রিস্ক। সো কোনো বিনিয়োগ হতে প্রত্যাশিত মুনাফা হার অপেক্ষা প্রকৃত মুনাফা হারের ভিন্ন হওয়ার সম্ভাবনাকে ব্যবসায় অর্থায়নের ঝুঁকি বলা হয়। অর্থাৎ প্রত্যাশিত মুনাফা হার অপেক্ষা প্রকৃত মুনাফার, এখানে আসলে হার হতে হবে এমন না, আমি যদি প্রত্যাশা করলাম সংখ্যায়, সেই থেকে যদি আমাদের প্রকৃত মুনাফার হারের সংখ্যা ভিন্ন হয়, সেটিকেও আমরা ঝুঁকি বলবো। এরকম ধরে নেই এই বছর আমরা প্রত্যাশা করেছিলাম 11% হারে মুনাফা বা লভ্যাংশ পাবো, বাট আমরা পেলাম কত? 9%। সো এই যে 2% পার্থক্য হলো, এটি ঝুঁকি। বা আমরা চিন্তা করেছিলাম 11 লক্ষ টাকা মুনাফা করব, বাট আমরা মুনাফা করেছি 8,50,000 টাকা। সো এই যে পার্থক্য হওয়ার যে সম্ভাবনা, এটিও কিন্তু ঝুঁকি হিসাবে গণ্য হবে। উদাহরণস্বরূপ, ভবিষ্যতে কোম্পানির পণ্য আশানুরূপ বিক্রি হবে কিনা, প্রত্যাশিত মুনাফা করতে পারবে কিনা, বা প্রত্যাশিত মূল্যে কাঁচামাল ক্রয় করতে পারবে কিনা, এরূপ অসংখ্য অনিশ্চয়তা থাকে। আচ্ছা, মাত্র পড়ছিলাম ঝুঁকি, আবার এখন পড়লাম অনিশ্চয়তা। আচ্ছা, এই যে ঝুঁকি, এটি কখন হবে বলো তো? আগামীতে ঘটতে পারে, নাও ঘটতে পারে, বা যেইটা ঘটবে আমরা প্রত্যাশা করলাম আসলে সেটি ঘটলো না। এই যে দুশ্চিন্তা বা এটি না হওয়ার যে সম্ভাবনা, এটাকে কিন্তু ঝুঁকি বলছে। এখন অনিশ্চয়তা কি? অনিশ্চয়তা এবং ঝুঁকি কিন্তু একদম সেম জিনিস, তবে অনিশ্চয়তার যে অংশ পরিমাপযোগ্য তাকে আমরা ঝুঁকি বলবো। আমরা আশা করছি প্রতিষ্ঠানের এই যে 11 লক্ষ টাকা লাভ করবে, বাট নাও করতে পারে, এটিও অনিশ্চয়তা। তবে দেখো, আমাদের লাভ না করে আমাদের এবার লাভ হতে পারে 8.5 লক্ষ টাকা। সো এখানে কত কম হলো বলো তো? 2.5 লক্ষ টাকা, তাই না? সো এই যে এটা যেহেতু গণনাযোগ্য বা পরিমাপযোগ্য, এই অনিশ্চয়তাকে আমরা ঝুঁকি হিসাবে গণ্য করব। তবে এবছর যদি আমাদের প্রতিষ্ঠানের যে এমডি তিনি মারা যান বা মৃত্যুবরণ করেন, বা যিনি প্রতিষ্ঠান থেকে চাকরি ছেড়ে চলে যান, তাহলে প্রতিষ্ঠানের কত বড় ক্ষতি হবে, এটি কিন্তু পরিমাপযোগ্য নয়। যেহেতু পরিমাপযোগ্য নয়, সেটিকে আমরা অনিশ্চয়তা বলবো। সো এক কথায়, অনিশ্চয়তার যে অংশ পরিমাপযোগ্য তাকে আমরা ঝুঁকি বলবো। অনুরূপভাবে একজন বিনিয়োগকারী কোম্পানির শেয়ার ক্রয় করে প্রত্যাশিত লভ্যাংশ পাবে কিনা, বা একটি দীর্ঘমেয়াদী প্রকল্পে বিনিয়োগ থেকে প্রত্যাশিত নগদ প্রবাহ পাবে কিনা, এসব অনিশ্চয়তার সম্মুখীন হয়। অর্থাৎ এই ঝুঁকি যেরকম একটি ব্যক্তি বা একজন সিঙ্গেল বিনিয়োগকারীর পক্ষে বিনিয়োগকারীর উপরও প্রযোজ্য, ঠিক একইভাবে একটি প্রতিষ্ঠানের ক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য। অর্থাৎ একজন বিনিয়োগকারী বা একজন ব্যক্তি যেমন ঝুঁকির সম্মুখীন হয়, ঠিক একইভাবে একটি প্রতিষ্ঠানও কিন্তু এই ঝুঁকির সম্মুখীন হয়। আচ্ছা, ঝুঁকির ধারণা এবার কি? ঝুঁকির ধারণাকে আসলে ঝুঁকিকে আমরা ভাগ করতে পারি একক ঝুঁকি। একক ঝুঁকি কি? কোনো বিনিয়োগকারী যখন একটি মাত্র কোম্পানিতে বা সম্পদে বিনিয়োগ করে তখন যে ঝুঁকি বহন করতে হয় তাকে একক ঝুঁকি বলে। অর্থাৎ আমার কাছে টাকা আছে 1 লক্ষ টাকা। সো আচ্ছা, এখন আজান দিয়েছি, আমি একটু ভিডিওটা পজ করে আবার একটু পর থেকে রেকর্ডিং শুরু করি, তাহলে ভালো হবে। আচ্ছা, আজান যেহেতু শেষ, আমরা আবার আমাদের ক্লাসটি শুরু করতে পারি। সো আমরা একক ঝুঁকিতে ছিলাম এবং আমি একটি উদাহরণ দিতে গিয়েছিলাম। সেটি হলো, তোমার কাছে ধরে নাও 1 লক্ষ টাকা আছে। তুমি 1 লক্ষ টাকা ধরে একটি কোম্পানি, ধরে নেই প্রাণ লিমিটেডের, তুমি ইনভেস্ট করলা। এখন তুমি যেহেতু ইনভেস্ট করেছো, তোমার ঝুঁকি আছে। এখন তুমি দেখো তোমার সম্পূর্ণ টাকা মোট কয়টি জায়গাতে ইনভেস্ট করেছো বলো তো? মাত্র কিন্তু একটি জায়গাতে। সেটি কোন কোম্পানিতে? প্রাণ লিমিটেড। হয়তো বা এদের বন্ড ছেড়ে ছড়া একটি, ওদের বন্ডে তুমি ইনভেস্ট করলাম। সো এখান থেকে তোমার যে ঝুঁকিটি হবে সেটিকে বলা হবে একক ঝুঁকি। কারণ কি? তুমি তোমার সকল অর্থ একটি মাত্র কোম্পানিতে বা একটি মাত্র সম্পদে বিনিয়োগ করেছো।
সো এর মূল বিষয় হলো তুমি মাত্র একটি জায়গাতে বিনিয়োগ করলে সেখানে তোমার যে ঝুঁকির সম্মুখীন হতে হয় সেটাকেই বলা হয় একক ঝুঁকি। কারণ কি, তুমি মাত্র একটি জায়গাতে বিনিয়োগ করেছো। যদি সকল অর্থ শুধু আকিস লিমিটেডের শেয়ারে বিনিয়োগ করা হয় এবং তা হতে সৃষ্ট ঝুঁকি হলো একক ঝুঁকি, অর্থাৎ কোনো একটি ব্যক্তি তার সকল অর্থ আকিস লিমিটেডের শেয়ারে বিনিয়োগ করেছে, সো সে এখন যে ঝুঁকিটি বহন করবে সেটিকে বলা হবে একক ঝুঁকি। এরপরে আছে পোর্টফোলিও ঝুঁকি। আমরা কিন্তু জানি পোর্টফোলিও হচ্ছিল একটি না করে একাধিক জায়গায় বিনিয়োগ করা। সো দেখো এখানে কি বলা হয়েছে, কোনো বিনিয়োগকারী যখন একাধিক কোম্পানিতে বা সম্পদে বিনিয়োগ করে তখন তাকে পোর্টফোলিও বলা হয়। তোমার সে 1 লক্ষ টাকা, তুমি 50,000 ইনভেস্ট করলা প্রাণে, 30,000 করলা বেক্সিমকোতে, 20,000 করলা আকিজে। সো এই দেখো 3টি কোম্পানিতে কিন্তু তুমি বিনিয়োগ করেছো। সো তোমার বিনিয়োগের ক্ষেত্র কয়টি? 3টি। সো যেহেতু একের অধিক, সো এটিকে আমরা বলবো, তুমি যেহেতু এখন 3টি জায়গাতে বিনিয়োগ করছো, সো তুমি কিন্তু পোর্টফোলিও মেনটেন করেছো। এখন তোমার এই 3টি জায়গাতে তোমার কিছু ঝুঁকি আছে, এখন এই ঝুঁকিগুলোকে বলা হবে পোর্টফোলিও ঝুঁকি, কারণ তুমি একটির বদলে একাধিক জায়গাতে তুমি ইনভেস্ট করেছো। সো কোনো বিনিয়োগকারী যখন একাধিক কোম্পানি বা সম্পদে বিনিয়োগ করে তখন তাকে পোর্টফোলিও ঝুঁকি বলে। ঝুঁকি হবে না, একাধিক কোম্পানিতে বিনিয়োগ করে তখন তাকে পোর্টফোলিও বলা হয়। এবং এই পোর্টফোলিও বিনিয়োগ থেকে যে ঝুঁকি সম্মুখীন হতে হয় বা ঝুঁকি বহন করতে হয় সেটাকেই বলা হয় পোর্টফোলিও ঝুঁকি। মনে করো কামালের 1 লক্ষ টাকা তিনি প্রাণ লিমিটেডের শেয়ারে 30,000 টাকা, অ্যাপেক্স শু কোম্পানির শেয়ারে 40,000 টাকা এবং সরকারি বন্ডে বাকি 30,000 টাকা বিনিয়োগ করেছে। সো সে পোর্টফোলিও মেনটেন কিন্তু করেছে। এক্ষেত্রে ঝুঁকি সম্পর্কিত আলোচনা হচ্ছে পোর্টফোলিওর প্রেক্ষিতে ঝুঁকি, কারণ সে পোর্টফোলিও মেনটেন করেছে। অর্থাৎ এখন মিস্টার কামাল যে ঝুঁকি বহন করবে সেটিকে বলা হবে পোর্টফোলিও ঝুঁকি। পোর্টফোলিওতে বিনিয়োগের উদ্দেশ্য হলো ঝুঁকি হ্রাস করা। খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট যে মানুষ কেন পোর্টফোলিওতে বিনিয়োগ করে, এর রিজন হলো ঝুঁকি হ্রাস করার জন্য। অ্যান্ড কিভাবে পোর্টফোলিওর মাধ্যমে ঝুঁকি হ্রাস হয় এটি কিন্তু আমরা আমাদের আগের লেকচারে পড়ে এসেছি। বিনিয়োগ ও মুনাফার হার। ব্যবসায় প্রতিষ্ঠান বা বিনিয়োগকারী মুনাফার আশায় তাদের অর্থ বিনিয়োগ করে থাকে। প্রশ্ন হতে পারে, কেন বিনিয়োগকারীরা অর্থ বিনিয়োগ করে থাকবে বা কিসের জন্য বিভিন্ন প্রতিষ্ঠান বিনিয়োগ করবে? উত্তর হবে মুনাফার আশায়। অবশ্যই মানুষ মুনাফা অথবা লভ্যাংশকে আমরা এক হিসেবে মুনাফা বলতে পারি, কারণ সেটি এক প্রকার লাভ। সো সুদ হোক বা লভ্যাংশ হোক সবই কিন্তু মুনাফার অংশ আলটিমেটলি, বা এক প্রকার মুনাফা। সো মানুষ মুনাফার আশায় তাদের অর্থ বিনিয়োগ করে। সাধারণত মুনাফার হার বলতে কোনো বিনিয়োগ হতে প্রাপ্ত মোট নগদ সুবিধাকে বোঝায়। অর্থাৎ মুনাফার হার কি, আমরা যে কোনো প্রকল্পতে বিনিয়োগ থেকে যে মুনাফা বা নগদ সুবিধাটি পাবো তাকে আমরা মুনাফা বলে থাকবো বা মুনাফার হার। নগদ সুবিধা 2টি উৎস হতে পাওয়া যায়, একটি হলো লভ্যাংশ বা সুদের মাধ্যমে, আরেকটি হলো মূলধনী লাভ বা লোকসানের মাধ্যমে। আচ্ছা, আমি লভ্যাংশ কিভাবে হয় সেভাবে একটু উদাহরণ দিই। তুমি একটি শেয়ার কিনলে 100 টাকা দিয়ে, তুমি ক্রয় করলে 100 টাকা দিয়ে। এখন তুমি এটি সব মিলে 1 বছর তোমার কাছে রাখলে, 1 বছরে তোমার লভ্যাংশ হলো 10 টাকা, না মনে করো 12 টাকা। তোমাকে এই কোম্পানি এই শেয়ারের উপর 12% হারে লভ্যাংশ প্রদান করবে। সো তোমার লাভ হলো 12 টাকা। এবং মূলধনী লাভ কি, তুমি এই শেয়ারটি 100 টাকার বাইরে যদি এক্সট্রা টাকায় বিক্রি করতে পারো, সেই এক্সট্রা অংশটুকে বলা হবে মূলধনী লাভ। আর যদি তুমি 100 টাকার কমে বিক্রি করো তাহলে সেটাকে বলা হবে মূলধনী লোকসান। ধরে নাও দাম 100 টাকা, তুমি বিক্রি করলে এটি 108 টাকায়, তাহলে তোমার মূলধনী লাভ হবে 8 টাকা। সো তুমি সব মিলায় এই 100 টাকা বিনিয়োগ থেকে লাভ পেলে টোটাল 20 টাকা।
ঠিক একই ক্ষেত্রে শেয়ার না হয়ে যদি এখানে একটি বন্ড হতো, তাহলে যেই হারে সুদটি পেত সেটি হলো সুদের মাধ্যমে, অ্যান্ড বন্ডটিও কিন্তু তার ক্রয় মূল্য থেকে ভিন্ন মূল্যে বিক্রি করা যায়। সেটি হলো মূলধনী লাভ বা লোকসান। লোকসান কি হতো, যদি 100 টাকার শেয়ার বা বন্ডটি কেউ 100 টাকার কমে ধরে নেই মোট 97 টাকায় বিক্রি করলো, সেই ক্ষেত্রে তার 3 টাকা হবে মূলধনী লোকসান। ঝুঁকি ও আয় এর সম্পর্ক, অর্থাৎ মানুষ আয়ের জন্য কিন্তু বা মুনাফার জন্য কিন্তু বিনিয়োগ করে, এবং যখনই মানুষ বিনিয়োগ করে সেখানে অবশ্যই কোনো না কোনো ঝুঁকি থাকে। সো প্রত্যেক বিনিয়োগকারী বিনিয়োগ সিদ্ধান্ত নেওয়ার পূর্বে আয় ও ঝুঁকি বিবেচনা করে। অবশ্যই একটি মানুষ যখন কোথাও বিনিয়োগ করবে সেখানে সে চিন্তা করে, আচ্ছা আমি এখানে আয় করতে চাই এত টাকা এবং আমার এখানে ঝুঁকি আছে এত টাকা। সে এইসব বিবেচনা করেই কিন্তু সে কোথাও বিনিয়োগ করে। ধরে নাও একটি লোক বিনিয়োগ করলো 1 লক্ষ টাকা, এখানে তার লাভ হওয়ার সুযোগ আছে, আয়ের হার সর্বোচ্চ লাভ করতে পারে 10 টাকা, কিন্তু তার এখানে আবার সব মিলায় 5,000 টাকার ক্ষতি হওয়ার ঝুঁকি, মানে ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে বা ঝুঁকি রয়েছে। সে কি কখনো এখানে বিনিয়োগ করবে না? কারণ তার যতটুকু ঝুঁকি তার পরিমাণে মানে তার বিপক্ষে আয় হওয়ার সম্ভাবনা খুবই কম। যদি এমন হতো না, এ প্রকল্পে বিনিয়োগ থেকে সব মিলায় তার 7,500 টাকা আয় হওয়ার একটি সম্ভাবনা আছে, তখন সে চিন্তা করবে আমার 5,000 টাকা ঝুঁকি হতে পারে অথবা 7,500 টাকা লাভ হতে পারে। সো আমি বিনিয়োগ করব কি করব না। সো প্রত্যেক বিনিয়োগকারী অবশ্যই বিনিয়োগের পূর্বে দুটি বিষয় মানে খুব গুরুত্ব সহকারে দুটি বিষয় বিবেচনা করে। একটি হলো আয় এবং একটি হলো ঝুঁকি। যে সমস্ত বিনিয়োগকারী ঝুঁকি নিতে অপছন্দ করে তারা ঝুঁকি মুক্ত সিকিউরিটিতে বিনিয়োগ করে। ঝুঁকি মুক্ত সিকিউরিটি কোনগুলো? যেখানে কোনো ঝুঁকি নেই, যেমন ট্রেজারি বিল বা ট্রেজারি বন্ড, এগুলো সরকারি বন্ড অর্থাৎ এবং সরকারি বিল, এইসব জায়গায় কিন্তু কোনো ঝুঁকি নেই, কারণ এখানে বিনিয়োগ করলে অবশ্যই আসল এবং এখানে যে প্রাপ্ত লভ্যাংশ বা সুদ দুটিই পাওয়া যাবে। অন্যদিকে কিছু বিনিয়োগকারী আছে যারা অধিক ঝুঁকিপূর্ণ সিকিউরিটিতে বিনিয়োগ করে বেশি পরিমাণ আয় করতে চায়। অধিক পরিমাণ ঝুঁকি কোনগুলোতে আছে বলো তো? শেয়ার হতে পারে, বা শেয়ারের তুলনায় বন্ডে কিন্তু ঝুঁকির পরিমাণ কম, তবুও বন্ডে ঝুঁকি আছে। যদি কোনো কারণে যেই প্রতিষ্ঠানের বন্ড কিনেছে সেই প্রতিষ্ঠান যদি দেউলিয়া হয়ে যায় তাহলে কিন্তু তার সকল টাকা মাইর চলে যাবে। সো শেয়ার বা বন্ড এইসবে কিন্তু অধিক ঝুঁকিপূর্ণ সিকিউরিটিস, কিন্তু ট্রেজারি বিল বা ট্রেজারি বন্ডে কোনোরকম কোনো ঝুঁকি নেই। ঝুঁকি ও আয়ের মধ্যে ধনাত্মক ও সরলরৈখিক সম্পর্ক বিদ্যমান, একটি খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। আচ্ছা, মনে করো তোমাকে বলা হলো, ভাই এই যে আপনি 1 লক্ষ টাকা বিনিয়োগ করতে চাচ্ছেন, এটি হলো তোমার বিনিয়োগ, আপনার তো ঝুঁকি এখানে আছে 50,000 টাকা, তুমি আগে ছিল 5, এখন বলে দিল 50,000। তুমি কি বলবা ভাই? তুমি কেন তুমি যখন বলবা ভাই ঠিক আছে কোনো অসুবিধা নেই, আপনি আমার 5,000কে ঝুঁকি বানিয়ে দিলেন 50,000, তাহলে আমার লাভকেও 7,500 থেকে এখন 75,000 বানিয়ে দেন। তুমি কিন্তু অবশ্যই চাবা যখন কোনো বিনিয়োগে তোমার ঝুঁকির পরিমাণ বেড়ে যাবে, তুমি কিন্তু অবশ্যই চাবা সেখানে যেন প্রত্যাশিত লভ্যাংশ বেশি হয়। নিশ্চয়ই এমন হবে না যে তুমি ঝুঁকি অনেক বেশি নিচ্ছ তবে তোমার লাভ হচ্ছে না, এটা কিন্তু হবে না। সো অবশ্যই যখন ঝুঁকির পরিমাণ বেড়ে যায় তার সাথে সাথে কিন্তু আয়ের পরিমাণও বা আয়ের তোমার যেই তোমার আয়ের যে প্রত্যাশিত আয়ের পরিমাণ সেটিও কিন্তু বেড়ে যায়। সো যেহেতু ঝুঁকি বাড়লে আয় বাড়ে বা ঝুঁকি কমলে আয় কমে, যেরকম এখানে ঝুঁকি কম তাই এসব যে সিকিউরিটিজের কিন্তু আয়ও কম, কিন্তু এই শেয়ার বা বন্ডের ঝুঁকি বেশি তাই এদের কিন্তু আয়ের সম্ভাবনাও বেশি। সো ঝুঁকি এবং আয়ের মধ্যে একটি ধনাত্মক ও সরলরৈখিক সম্পর্ক বিদ্যমান। ঝুঁকির পরিমাণ বাড়লে আয় বাড়বে, আবার ঝুঁকির পরিমাণ কমলে আয় কমবে, অর্থাৎ প্রত্যাশিত আয় কমবে। অধিক পরিমাণ ঝুঁকি নিলে তা অধিক পরিমাণ আয় দ্বারা ক্ষতিপূরণ করা হয়, অর্থাৎ তুমি ঝুঁকি বেশি নেবা তোমাকে আয় বেশি দিবে না, এটি তো আর হয় না। তোমাকে তুমি যদি ঝুঁকি বেশি নাও তুমি অবশ্যই অধিক আয় প্রত্যাশা করবা। মূলধনী ঝুঁকি। আচ্ছা, মূলধনী ঝুঁকি কি? বিনিয়োগকৃত এটি হবে সফল না হয়ে সকল অর্থ লোকসানের মাধ্যমে হারিয়ে ফেলার ঝুঁকিকে মূলধনী ঝুঁকি বলে।
তুমি বিনিয়োগ করলা সব মিলায় 50,000 টাকা। তুমি বিনিয়োগের মাধ্যমে তোমার 50,000 টাকা যদি হারিয়ে যায় বা মানে তোমার ক্ষতি হয়ে যায়, অর্থাৎ তোমার বিনিয়োগকৃত সম্পূর্ণ অর্থ যখন তোমার ক্ষতি হয়ে যাবে, সেটিকে বলা হবে, বা ক্ষতি হওয়ার যে সম্ভাবনা সেটিকে বলা হয় মূলধনী ঝুঁকি। আমরা এই ঝুঁকি কোথায় দেখতে পারি বলো তো? শেয়ার মার্কেটে। তুমি বিনিয়োগ করলা 50,000 টাকা, তুমি হয়তো একটি শেয়ারের দাম 50 টাকা করে, মোট তুমি 1000 শেয়ার কিনলে একটি কোম্পানি। সো তুমি মোট কত টাকা বিনিয়োগ করলে? মোট বিনিয়োগ করলে তুমি সেখানে 50,000 টাকা। এখন 1000। সো এখন দেখা গেল সেই কোম্পানি দেউলিয়া হয়ে গেল এবং তাদের সম্পত্তি বিক্রি করে এমন কোনো টাকাই পাওয়া গেল না। সো তুমি যে বিনিয়োগ করলা 50,000, তোমার কিন্তু মালিক হিসেবে তোমার সকল টাকা মায়ের হয়ে যাবে। সো এই যে তোমার বিনিয়োগকৃত সকল টাকা নাই হয়ে গেল, এই অবস্থায় পড়ার যে ঝুঁকি, এটিকে বলা হয় মূলধনী ঝুঁকি। এক কথায় বিনিয়োগকৃত সকল অর্থ হারিয়ে ফেলার ঝুঁকিকে বলা হয় মূলধনী ঝুঁকি। এইবার আমরা দেখব ঝুঁকির প্রকারভেদ। নিশ্চয়ই ঝুঁকিকে কত ভাগে ভাগ করা যায় সেটি সম্পর্কে আমরা দেখব। সো ইনিশিয়ালি আমরা ঝুঁকিকে দেখছি দুটি ভাগে ভাগ করা যায়, একটি হলো কোম্পানি ঝুঁকি আর একটি হলো বাজার ঝুঁকি। সো চলো আমরা এগুলোর বৈশিষ্ট্য সম্পর্কে জেনে নিই। কোম্পানি ঝুঁকি বা কোম্পানি রিস্ক, যে ঝুঁকি বিশেষ কোনো কোম্পানির বা ব্যবসায়িক প্রতিষ্ঠানের সাথে সম্পর্কিত তাকে কোম্পানি ঝুঁকি বলে। অর্থাৎ কি বলা হচ্ছে দেখো তো, যে ঝুঁকি বিশেষ কোনো কোম্পানি বা ব্যবসায় প্রতিষ্ঠানের, শুধুমাত্র একটি সিঙ্গেল প্রতিষ্ঠান, ধরে নিই আমরা কোম্পানির নাম দিলাম এবি কোম্পানি। এবি কোম্পানির বিল্ডিং আগুনে পুড়ে গেল, ঝুঁকিটি মানে এটি খালি কয়টা কোম্পানিকে ইফেক্ট করবে বলো তো? একটি সিঙ্গেল কোম্পানিকে, অন্য কোনো কোম্পানিকে কিন্তু ইফেক্ট করবে না। অর্থাৎ একটি নির্দিষ্ট বা বিশেষ কোনো কোম্পানি, অর্থাৎ একটি সিঙ্গেল কোম্পানিকে ইফেক্ট করছে। বা ধরে নেই কোনো একটি গার্মেন্টস, ধরে নেই XYZ গার্মেন্টস বা একটি গার্মেন্টস কোম্পানি, এদের যে কর্মচারীরা এরা কোনো কারণে মানববন্ধন করলো এবং কোনো কাজ করলো না বা কাজ আটকে রাখলো, এটি কতগুলো প্রতিষ্ঠানকে ইফেক্ট করবে বলো তো? শুধুমাত্র এই XYZ গার্মেন্টসকে, কিন্তু অন্য কাউকে কিন্তু ইফেক্ট করবে না। সো যে ঝুঁকি বিশেষ কোনো কোম্পানি বা ব্যবসায় প্রতিষ্ঠানের সাথে সম্পর্কিত তাকে কোম্পানি ঝুঁকি বলে। দেখো উদাহরণ কিন্তু ওই যে আমি এটাই দিয়েছি মাত্র। কোনো গার্মেন্টস ফ্যাক্টরিতে শ্রমিক ধর্মঘটের ফলে উৎপাদিত ব্যাহত হওয়ার ফলে যে ক্ষতি হয় তা শুধুমাত্র এই একটি গার্মেন্টস কোম্পানিকে প্রভাবিত করে, অন্য কোনো গার্মেন্টস কোম্পানিকে প্রভাবিত করবে না। অর্থাৎ যেই কাজের ফলে শুধুমাত্র একটি সিঙ্গেল প্রতিষ্ঠানকে প্রভাবিত করবে বা একটি সিঙ্গেল প্রতিষ্ঠানের ক্ষতি হবে বা সিঙ্গেল কোনো ব্যবসা প্রতিষ্ঠান বা কোনো কোম্পানি বা কোনো অর্গানাইজেশনের ক্ষতি হবে, সেটিকেই কিন্তু কোম্পানি ঝুঁকি বলবে। কোম্পানি ঝুঁকি পরিহার করা যায়। আচ্ছা দেখো তো, এই যে গার্মেন্টস ফ্যাক্টরিতে শ্রমিক কেন ধর্মঘট করা হয়েছে? কজ হয় ওদেরকে দিয়ে অধিক কাজ করানো হয়, অথবা ওদের ঠিকমতো বেতন দেওয়া হয় না, বা ওদের স্যালারি স্কেল অনেক কম, বা ওয়েজেস স্কেল অনেক কম, অথবা ওরা যেখানে কাজ করে সেই পরিবেশটি সুরক্ষিত না। সো এইসব রিজনে কিন্তু ওরাই ধর্মঘটটি করলো। এখন প্রতিষ্ঠান যদি চায় বলো তো এগুলো কি এড়ানো সম্ভব না? অবশ্যই কিন্তু এড়ানো সম্ভব, যদি এদের ঠিক মতন বেতন দেয় বা বেশি এদের ন্যায্য মজুরি প্রদান করে, বা এরা যে পরিবেশে কাজ করে সেই পরিবেশ যদি একটু ভালো মতন বা সুরক্ষিত করে, এইসব কাজের মাধ্যমে কিন্তু এই ধর্মঘট এড়ানো সম্ভব। সো কোম্পানি ঝুঁকি বা কোম্পানি রিস্ক অলওয়েজ পরিহার করা যায়। এখান থেকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন পয়েন্ট দুটি এখানে, যে কোম্পানি ঝুঁকি কাকে বলে, বা এরকম প্রশ্ন আসতে পারে যে ঝুঁকি শুধুমাত্র একটি কোম্পানিকে প্রভাবিত করে তাকে কোন ঝুঁকি বলে, বা কোম্পানি ঝুঁকি কি পরিহারযোগ্য কি না, বা কোন ঝুঁকি পরিহারযোগ্য, এইসব প্রশ্ন আসতে পারে। পোর্টফোলিও গঠন করে মোট ঝুঁকির যে অংশ পরিহার বা হ্রাস করা যায় তাকে পরিহারযোগ্য ঝুঁকি বলা হয়। অর্থাৎ পোর্টফোলিও গঠন করে এই কোম্পানি ঝুঁকির যে অংশ পরিহার করা বা হ্রাস করা যায় তাকে বলা হবে পরিহারযোগ্য ঝুঁকি। এই ঝুঁকিকে আনসিস্টেমেটিক ঝুঁকি নামেও অভিহিত করা হয়।
সো কোম্পানিকে বলা হয় আনসিস্টেমেটিক ঝুঁকি, এটি অবশ্যই মাথায় রাখবা। সিস্টেমেটিক ঝুঁকি কি, আমরা পরবর্তী যে টপিকটি পড়বো সেটিকে বলা হবে সিস্টেমেটিক ঝুঁকি, এবং আমরা বর্তমানে যে ঝুঁকিটি পড়ছি অর্থাৎ কোম্পানি ঝুঁকি, এটিকে বলা হয় আনসিস্টেমেটিক ঝুঁকি, অবশ্যই মাথায় রাখবে। সো কোম্পানি ঝুঁকি কি আমরা জানলাম, এবং এর আরেকটি নাম কি আছে, আনসিস্টেমেটিক ঝুঁকি আমরা জানলাম। এবার আমরা জানবো বাজার ঝুঁকি বা মার্কেট রিস্ক। দেখো বাজার, আমরা তো আগে কোম্পানি ঝুঁকিতে বুঝলাম যে একটি সিঙ্গেল কোম্পানিকে, আর এটি বলা হয়েছে বাজার, বাজারে তো অনেক কোম্পানি থাকে তাই না। সো স্বাভাবিকভাবে কিন্তু এই ঝুঁকির উচিত বাকি সবাইকে প্রভাবিত করা। দেখো তো কি বলেছে, অর্থনৈতিক অবস্থার পরিবর্তন, সরকারি নীতির পরিবর্তন, রাজনৈতিক অস্থিরতা ইত্যাদি কারণে যা কোম্পানির নিয়ন্ত্রণের বাইরে যে ঝুঁকি সৃষ্টি হয় তাকে বাজার ঝুঁকি বলে। অর্থনৈতিক অবস্থার পরিবর্তন, যখন কোনো অর্থনৈতিক অবস্থার পরিবর্তন হয় তখন কিন্তু একটি দেশের বা জাতীয় অর্থনীতির সকল প্রতিষ্ঠান কিন্তু প্রভাবিত হয়। সরকারি নীতি, নীতি তো নিশ্চয়ই একটি কোনো প্রতিষ্ঠানকে কেন্দ্র করা হয় না তাই না, দেশের সকল প্রতিষ্ঠান বা একটি নির্দিষ্ট ইন্ডাস্ট্রির সকল প্রতিষ্ঠানের জন্য কিন্তু এইসব নীতি দেওয়া হয়। রাজনৈতিক অস্থিরতা, একটি দেশের রাজনৈতিক অস্থিরতা উক্ত দেশের সকল প্রতিষ্ঠানকেই কিন্তু প্রভাবিত করে ইত্যাদি কারণে যা কোম্পানির নিয়ন্ত্রণের বাইরে। অর্থাৎ এই জিনিসগুলো, অর্থনৈতিক অবস্থার পরিবর্তন কোনো কোম্পানি নিয়ন্ত্রণ করতে পারে না। সরকারি নীতি, কোম্পানির কোনো অধিকার বা শক্তি নেই যে সরকারের নীতি পরিবর্তন করবে। রাজনৈতিক অস্থিরতা, কোম্পানির কোনো হাত নেই। যে ঝুঁকির সৃষ্টি হয় তাকে বাজার ঝুঁকি বলে। অর্থাৎ বাজার ঝুঁকি এমন এক প্রকার ঝুঁকি যে ঝুঁকিগুলো কোনো প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণের বাইরে থাকে। বাজার ঝুঁকি প্রায় সকল ফার্মকে প্রভাবিত করে। স্বাভাবিকভাবে বাজার ঝুঁকি কিন্তু একটি দেশের মোটামুটি সকল ফার্মকে প্রভাবিত করবে। তারপর যেহেতু বেশিরভাগ ফার্মের শেয়ার মূল্য মার্কেট ফ্যাক্টর সমূহের মাধ্যমে নেতিবাচকভাবে প্রভাবিত হয়, তাই বৈচিত্র্যায়ন বা বহুবিধীকরণের মাধ্যমে বাজারের ঝুঁকি পরিহার করা যায় না। অর্থাৎ পোর্টফোলিওর মাধ্যমে বাজার ঝুঁকি পরিহার করা যায় না। আমরা হয়তোবা যেই কোম্পানি ঝুঁকি দেখেছিলাম সেখানে কিন্তু আমরা পোর্টফোলিও গঠনের মাধ্যমে ঝুঁকি হ্রাস করতে পারতাম, তবে অর্থনৈতিক অবস্থার পরিবর্তন বা সরকারের নীতি পরিবর্তন এগুলো কিন্তু আমি কোনোভাবে রোধ করতে পারবো না। তো কোনোভাবে আমার এই ঝুঁকি পরিহার করা যায় না। বাজার ঝুঁকিকে সিস্টেমেটিক ঝুঁকি নামেও অভিহিত করা হয়, অর্থাৎ এই ঝুঁকিকে সিস্টেমেটিক ঝুঁকি নামেও অভিহিত করা হয়। সো আমরা কোম্পানি ঝুঁকিকে জানলাম, এই ঝুঁকিকে বলা হচ্ছে সিস্টেমেটিক ঝুঁকি, এবং এটি পোর্টফোলিও গঠনের মাধ্যমে কিন্তু পরিহার করা সম্ভব। এবং কোম্পানি ঝুঁকি একটি সিঙ্গেল প্রতিষ্ঠানকে প্রভাবিত করে। কিন্তু বাজার ঝুঁকি কি, বাজার ঝুঁকি এমন এক প্রকার ঝুঁকি যেটি কোনো প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণের বাইরে থাকে, এবং এই ঝুঁকিটি প্রায় সকল প্রতিষ্ঠানকে প্রভাবিত করে একটি জাতীয় অর্থনীতি বা একটি দেশের মধ্যে। এবং এই বাজার ঝুঁকি পোর্টফোলিও গঠনের মাধ্যমে কিন্তু নিয়ন্ত্রণ করা সম্ভব নয়, অর্থাৎ নিয়ন্ত্রণযোগ্য নয়, এবং এই বাজার ঝুঁকিকে সিস্টেমেটিক ঝুঁকি নামেও অভিহিত করা হয়। বাজার ঝুঁকিকে বলা হবে সিস্টেমেটিক ঝুঁকি এবং কোম্পানি ঝুঁকিকে বলা হবে আনসিস্টেমেটিক ঝুঁকি। এরপর ঝুঁকির উৎস ও অনিশ্চয়তা। সো ঝুঁকির উৎস ও অনিশ্চয়তা, এবার আমরা জানবো ঝুঁকির উৎস কী কী, কারণ অর্থাৎ ঝুঁকির উৎসের প্রেক্ষাপট আলটিমেটলি কী কী, কারণ ঝুঁকি কিন্তু এক এক প্রেক্ষাপটে এক এক রকম। সো ব্যবসায় প্রতিষ্ঠানের প্রতিটি সিদ্ধান্তের সাথে কিছু না কিছু ঝুঁকি জড়িত থাকে। অবশ্যই ব্যবসায় প্রতিষ্ঠান যেরকম সিদ্ধান্ত নেক না কেন সেগুলোর উদ্দেশ্য থাকে মুনাফা অর্জন, এবং মুনাফা অর্জনের যেসব মুনাফা অর্জনের উদ্দেশ্যে যেসব সিদ্ধান্ত নেওয়া হয় সেগুলোর সাথে কিছু না কিছু ঝুঁকি জড়িত থাকেই থাকে। এসব ঝুঁকির কারণে ব্যবসায় প্রতিষ্ঠানের কাঙ্ক্ষিত ফলাফল না পাওয়ার সম্ভাবনা দেখা দেয়, ফলে ব্যবসায় প্রতিষ্ঠানকে এসব ঝুঁকি যথাযথভাবে ব্যবস্থাপনা করতে হয়। ঝুঁকি ব্যবস্থাপনার জন্য এসব ঝুঁকির উৎস ও শ্রেণী খুঁজে বের করা খুবই জরুরি। সো আমার যদি ঝুঁকি ব্যবস্থাপনা করতে হয়, অর্থাৎ ঝুঁকিকে কন্ট্রোলে রাখতে হয়, বা যেরকম একটু প্রকৃত থেকে প্রত্যাশিত ফলাফলের পার্থক্য যেন না হয়, সেটির জন্য কিন্তু অবশ্যই আমাকে ঝুঁকির উৎস ও শ্রেণী খুঁজে বের করতে হবে, এবং এইসব করেই কিন্তু আমরা ঝুঁকি ব্যবস্থাপনা করতে পারবো।
এ ব্যাপারে কারবারের প্রেক্ষাপট আর বিনিয়োগকারীর প্রেক্ষাপট ভিন্ন, অর্থাৎ এই ঝুঁকির উৎস ও শ্রেণী যেরকম কারবারের প্রেক্ষাপটে একরকম আর বিনিয়োগকারীর প্রেক্ষাপটে কিন্তু অন্যরকম। নিচে কোন প্রেক্ষাপটে কোন কোন উৎস হতে ঝুঁকির সৃষ্টি হয় তা দেখানো হলো। প্রেক্ষাপট কী কীরকম প্রেক্ষাপট আছে? নির্দিষ্ট ফার্মের সাথে জড়িত ঝুঁকি, অর্থাৎ কোনো নির্দিষ্ট কোম্পানির সাথে জড়িত ঝুঁকি, শেয়ার হোল্ডারদের সাথে ঝুঁকি, শেয়ার হোল্ডার বা এটা আমরা বলতে পারি সিকিউরিটিজ হোল্ডার, আর ফার্ম ও শেয়ার হোল্ডারদের সাথে জড়িত ঝুঁকি অথবা ফার্ম ও সিকিউরিটিজ হোল্ডারদের সাথে জড়িত ঝুঁকি। সো আলটিমেটলি এটি ছিল একটি প্রতিষ্ঠানকে, এটি হলো একটি বিনিয়োগকারীকে, এবং এ প্রেক্ষাপট হলো প্রতিষ্ঠান এবং বিনিয়োগকারী দুজনকে প্রভাবিত করবে। সো এটিকে আরেকটু ক্লাসিফাইড করা যায় যে নির্দিষ্ট ফার্মের সাথে জড়িত ঝুঁকিকে আবার দুটি ভাগে ভাগ করা যাচ্ছে, একটি হলো ব্যবসায়িক ঝুঁকি, একটি আর্থিক ঝুঁকি। শেয়ার হোল্ডারদের সাথে জড়িত ঝুঁকি হচ্ছিল, সাথে ঝুঁকি না হয় এটি হবে ঝুঁকি হচ্ছিল সুদহারের ঝুঁকি এবং তারল্য ঝুঁকি। আর এই ক্ষেত্রে হচ্ছিল 4 রকম ঝুঁকি, একটি হচ্ছিল বিনিময় হার ঝুঁকি, একটি মুদ্রাস্ফীতি অথবা ক্রয় ক্ষমতা ঝুঁকি, একটি হলো রাজনৈতিক ঝুঁকি এবং আরেকটি হলো বিশেষ ঘটনা ঝুঁকি। এই 4টি পয়েন্ট হচ্ছিল ক্রেতা এবং প্রতিষ্ঠান উভয় পক্ষকেই কিন্তু প্রভাবিত করে। এই দুটি যে আছে, এই দুটি বিষয় খালি প্রভাবিত করে কোনো বিনিয়োগকারী বা কোনো সিকিউরিটিজ হোল্ডারদেরকে, আর এই দুটি বিষয় প্রভাবিত করে হলো নির্দিষ্ট কোনো ফার্মকে। সো চলো আমরা এগুলোর বৈশিষ্ট্য সম্পর্কে জেনে নিই, বা আসলে কোনগুলোকে কোন ঝুঁকি বলা হয় এইগুলো জেনে নিই। প্রথমেই আসবে হচ্ছিল ব্যবসায় ঝুঁকি। ব্যবসায় ঝুঁকি কি? ব্যবসা প্রতিষ্ঠান সফলভাবে চালানোর জন্য বিভিন্ন রকম পরিচালন ব্যয়ের সৃষ্টি হয়। উদাহরণস্বরূপ কাঁচামাল ক্রয়, শ্রমিকদের বেতন, অফিস ভাড়া, বিমা খরচ। সো এই যে খরচগুলোর কথা বললো, এগুলো কিন্তু একটি ব্যবসা প্রতিষ্ঠানকে প্রতিনিয়ত খরচ করতে হয়। আলটিমেটলি প্রতি মাসে মাসে কিন্তু এই খরচগুলো করতে হয়। সো এগুলো হচ্ছে আলটিমেটলি একটি ব্যবসায়ের চলতি মূলধন বলা হয় এগুলোকে। এসব পরিচালনা খরচ পরিশোধের অক্ষমতা থেকে ব্যবসায়ের ঝুঁকি সৃষ্টি হবে। সো ব্যবসায়ের ঝুঁকি তখনই সৃষ্টি হবে যখন একটি প্রতিষ্ঠান তার এই যে পরিচালনা খরচগুলো আছে এগুলো পরিশোধে অক্ষম হবে বা পরিশোধ করতে পারবে না, বা পরিশোধ না পারার যে ঝুঁকিটি আছে তাকেই বলা হবে ব্যবসায় ঝুঁকি। আবার প্রতিযোগিতার কারণে ব্যবসায়ের মুনাফা হ্রাস পাওয়ার সম্ভাবনা, সেটাও ব্যবসায়িক ঝুঁকি। পাওয়ার যে সম্ভাবনা সেটাকেও ব্যবসায়িক ঝুঁকি বলা হয়। অর্থাৎ আমার আগামীতে বিভিন্ন প্রতিযোগিতার কারণে যখন আমার ব্যবসায়ের মুনাফা হ্রাস পাবে এবং এই পাওয়ার যে সম্ভাবনা সেটাকে আমরা বলবো ব্যবসায়িক ঝুঁকি। সো ব্যবসায়িক ঝুঁকি কি? আমার মুনাফা হ্রাস পাওয়ার সম্ভাবনা অথবা আমার এই পরিচালন ব্যয় পরিশোধের অক্ষমতা থেকে সৃষ্ট ঝুঁকি, এগুলোকে আমরা বলবো ব্যবসায়িক ঝুঁকি। উদাহরণস্বরূপ একটি কোম্পানি 2013 সালে বিক্রয়ের লক্ষ্যমাত্রা ছিল 1.5 লক্ষ একক, কিন্তু বিভিন্ন কারণে 1,10,000 একক পণ্য উৎপাদন ও বিক্রি হলো। এক্ষেত্রে কম উৎপাদন ও বিক্রি হওয়ায় ব্যবসায়িক ঝুঁকি, অর্থাৎ তারা 1.5 লক্ষ একক বিক্রি চিন্তা করেছিল এবং এই বিক্রি থেকে তারা একটি নির্দিষ্ট পরিমাণ মুনাফা অর্জন করার চিন্তা করছিল, তবে তাদের উৎপাদন বা বিক্রি হলো 1,10,000 ইউনিট, অর্থাৎ তাদের এখানে 40,000 ইউনিট কিন্তু কম উৎপাদন ও বিক্রি হয়েছে। সো এই যে আসলে একটি মানে পার্থক্য হলো প্রত্যাশিত এবং প্রকৃত যে আউটকামের, এটি থেকে কিন্তু আলটিমেটলি ব্যবসায় ঝুঁকি সৃষ্টি হয়। আর পরিচালনা ব্যয়ের থেকে যে ঝুঁকি সৃষ্টি সেটা তো ব্যবসায় ঝুঁকি, সেটি কিন্তু ব্যবসায় ঝুঁকি বলাই হয়, আমরা আগেই জেনেছি। সো ব্যবসায় ঝুঁকি কি আমরা জানলাম। এবার আমরা জানবো আর্থিক ঝুঁকি কি। দীর্ঘমেয়াদী ঋণ নেওয়ার কারণে যে ঝুঁকির সৃষ্টি হয় তাকে আর্থিক ঝুঁকি বলে। দীর্ঘমেয়াদী ঋণ কোনগুলোকে বলা হয়? 1 বছরের বেশি সময়ের যে জন্য যে ঋণ নেওয়া হয় তাকে বলা হয় দীর্ঘমেয়াদী ঋণ। সো এই দীর্ঘমেয়াদী ঋণের নেওয়ার জন্য যে ঝুঁকি সৃষ্টি হয় তাকে বলা হচ্ছে আর্থিক ঝুঁকি। যদি কোনো প্রতিষ্ঠান ঋণকৃত মূলধন থাকে তাহলে ওই প্রতিষ্ঠানের, আচ্ছা এখানে ভুল হয়েছে, যদি কোনো প্রতিষ্ঠানে ঋণকৃত মূলধন না থাকে তাহলে ওই প্রতিষ্ঠানে কোনো আর্থিক ঝুঁকি থাকবে না। যেহেতু দীর্ঘমেয়াদী ঋণ থেকে
আমার এই আর্থিক ঝুঁকির সৃষ্টি হয়। সো যেসব প্রতিষ্ঠানে দীর্ঘমেয়াদী ঋণকৃত মূলধন থাকবে না তাদের কিন্তু আর্থিক ঝুঁকি হবে না। একটু সুন্দর করে লিখে দেয় এটি, না, আর্থিক ঝুঁকি থাকবে না। ঋণকৃত মূলধন যত বেশি হবে আর্থিক ঝুঁকিও তত বেশি, অর্থাৎ ঋণকৃত মূলধন যত বেশি আর্থিক ঝুঁকি তত বেশি, কারণ ঋণ মূলধনের জন্য সুদ প্রদান করা বাধ্যতামূলক। আচ্ছা, একটু ক্লিয়ার করি। একটি প্রতিষ্ঠান যখন ঋণ নেয় তখন কিন্তু তার একটি সার্টেন সময় তাকে সেই ঋণের আসল এবং সুদ দুটিই কিন্তু প্রদান করতে হয়, পরিশোধ করতে হয়, তাই না? এই ঋণকৃত মূলধনের আসল এবং সুদ পরিশোধের অক্ষমতা থেকে সৃষ্ট ঝুঁকিকে বলা হচ্ছে আর্থিক ঝুঁকি। আমি দীর্ঘমেয়াদী ঋণ নিলাম, কিন্তু আমি যদি আগামীতে কোনো কারণে আসল পরিশোধ না করতে পারি বা যদি সুদ না দিতে পারি, এই থেকে যে ঝুঁকির সৃষ্টি হয় সেটাকে বলা হচ্ছে আর্থিক ঝুঁকি। সো স্বাভাবিকভাবে ঋণ মূলধন যত বেশি হবে আর্থিক ঝুঁকিও তত বেশি হবে, কারণ ঋণ মূলধনের জন্য সুদ প্রদান করা বাধ্যতামূলক। সুদও প্রদান করতে হবে, সাথে আসলও প্রদান করতে হবে। পক্ষান্তরে অভ্যন্তরীণ উৎস থেকে তহবিল সংগ্রহ করা হলে মুনাফা বন্টন বাধ্যতামূলক নয়। অর্থাৎ যদি আমার অভ্যন্তরীণ তহবিল থেকে, ধরে নিই আমার অভ্যন্তরীণ বিভিন্ন প্রভিডেন্ট ফান্ড থেকে বা আমার সংরক্ষিত মুনাফার তহবিল থেকে আমি যদি তহবিল সংগ্রহ করি, সেক্ষেত্রে কিন্তু আমার এই মুনাফা বা এই যে সুদ এগুলো কিছু দেওয়া লাগবে না। যেমন একটি কোম্পানি 10% হারে 70 লক্ষ টাকা 5 বছর মেয়াদি বন্ড বিক্রি করলো। সো তাকে তো 70 লক্ষ টাকা দিতে হবে এবং প্রতি বছর 70 লক্ষের 10% 7 লাখ এবং 5 35 লক্ষ টাকা কিন্তু সুদ প্রদান করতে হবে। ফলে তার প্রতি বছর 7 লক্ষ টাকার সুদ এবং 5 বছর শেষে 70 লক্ষ টাকার পরিশোধের দায় সৃষ্টি হয়। অর্থাৎ প্রতি বছর 7 লাখ হলে 5 বছরে 5 35 লক্ষ টাকা কিন্তু তাকে সুদ দিতে হবে। আর একসাথে কিন্তু লাস্টে তাকে এই যে 70 লক্ষ টাকা ঋণ নিয়েছিল এই আসলও কিন্তু ফেরত দিতে হবে। তো সব মিলে তার যে 1,05,00,000 টাকা আছে এটি কিন্তু তাকে পরিশোধ করতে হবে। এখানে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, তা কিন্তু পরিশোধ করতে হবে। এখন সে যদি পরিশোধ করতে না পারে অ্যান্ড পরিশোধ না করার ফলে যে ঝুঁকির সৃষ্টি হয় বা পরিশোধ না করতে পারার সম্ভাবনা থেকে যে ঝুঁকির সৃষ্টি হবে সেটিকেই কিন্তু আর্থিক ঝুঁকি বলা হবে। সো একটি নির্দিষ্ট ফার্মের সাথে জড়িত ঝুঁকি সম্পর্কে আমরা জানলাম। এবার শেয়ার হোল্ডারগণদের সাথে জড়িত ঝুঁকি সম্পর্কে আমরা জানব। সুদ হারের ঝুঁকি। যেসব বিনিয়োগকারী বন্ড বা ডিবেঞ্চার ইত্যাদি ক্রয় করে তাদেরকে সুদ হারের ঝুঁকি মোকাবেলা করতে হয়, কারণ বাজারে সুদের হারের পরিবর্তনের সাথে সাথে তাদের বিনিয়োগের মূল্য ওঠানামা করে। ধরে নেই একটি লোক বিনিয়োগে একটি বন্ড কিনলো, সেখানে সে সুদ পাবে 7% করে, কিন্তু দেখা গেল বাজারে যে বর্তমানে চলতি সুদের পরিমাণ আছে হচ্ছিল 9%। অর্থাৎ সরকারি কোনো সিকিউরিটিজে বিনিয়োগ করলে 9% কিন্তু লাভ পাওয়া যাবে। এখন এই যে বাজার সুদের হার বেড়ে গেল, এর ফলে কিন্তু তার বিনিয়োগ থেকে লাভের পরিমাণ কমে গেল। তো স্বাভাবিকভাবে কিন্তু তার ক্ষতি হওয়ার একটি সম্ভাবনা থাকে। আর যদি এমন হয় বাজারে এখন বর্তমানে যে সরকারি সিকিউরিটিজ সেখানে মাত্র দেওয়া হচ্ছে 3%, সেই ক্ষেত্রে কিন্তু তার আবার বিনিয়োগে অনেক লাভ হবে, কারণ সে এখানে এক্সট্রা 4% হারে সুদ অধিক পাচ্ছে। সো সুদ হারের ঝুঁকি মোকাবেলা করতে, কারণ বাজারে সুদের হারের পরিবর্তনের সাথে সাথে তাদের বিনিয়োগের মূল্য ওঠানামা করে। সুদের হার বাড়লে এসব বিনিয়োগের অর্থাৎ বন্ড বা ডিবেঞ্চারের বাজার মূল্য কমে। অর্থাৎ আমি দেখলাম আমার যে সরকারি সিকিউরিটিজ আছে সেখানে আমার এখন 9% সুদ দিচ্ছে, স্বাভাবিকভাবে কিন্তু তখন বন্ড বা সিকিউরিটিজের মূল্য কমে যাবে, কারণ সরকার যেখানে ঝুঁকিবিহীন বিনিয়োগ সেখানে পাওয়া যাচ্ছে 9%, আর এটি তো বন্ড, এখানে ঝুঁকি আছে কিন্তু মাত্র দিচ্ছে 7%, স্বাভাবিকভাবে সেসব বন্ড বা ডিবেঞ্চারের কিন্তু মূল্য কমে যাবে। আবার উল্টা জিনিসটা হলো সরকারি যে সিকিউরিটিজ আছে সেখানে এখন সুদের হার হচ্ছিল 4%। তো দেখা যাচ্ছে কি এই বর্তমানে কিন্তু বন্ড বা ডিবেঞ্চারে কিন্তু এই সুদের হার বেশি। তো স্বাভাবিকভাবে যখন এই দামটি মূল্য কমে যাবে তখন কিন্তু এই বন্ড বা সিকিউরিটিজের মূল্য কিন্তু বেড়ে যাবে।
সুদ হারের পরিবর্তনের কারণে বিনিয়োগের মূল্য কমার আশঙ্কাকেই সুদের হার ঝুঁকি বলে। অর্থাৎ যদি কোনো কারণে বাজার সুদের হার পরিমাণ বেড়ে যায়, অর্থাৎ 7%-এর বেশি ধরে নিয়ে 10% হয়ে গেল, সেই ক্ষেত্রে কিন্তু যারা এখানে বিনিয়োগ করেছে তাদের ক্ষতি হবে, এবং এই ক্ষতি হওয়ার সম্ভাবনা থেকে যে ঝুঁকির সৃষ্টি হয় সেটিকে বলা হয় সুদ হারের ঝুঁকি। এবার আমরা দেখব তারল্য ঝুঁকি কি। আমরা কিন্তু তারল্য ঝুঁকি জেনেছি যে একটি সম্পত্তিকে যত দ্রুত নগদ অর্থে রূপান্তর করা যায়, অর্থাৎ নগদে রূপান্তর করা যায়, তার তারল্য তত বেশি। অর্থাৎ নগদে রূপান্তর করতে না পারার যে সম্ভাবনা, সেটাকে নিশ্চয়ই তারল্য ঝুঁকি বলার কথা। দেখা যাক কি বলেছে এরা এখানে। কোনো একটা সম্পদ সহজে নগদ টাকায় রূপান্তর করতে না পারার যে সম্ভাবনা, তাই হচ্ছে তারল্য ঝুঁকি। যেটি বললাম, তারল্য কি বা কোন সম্পদের তারল্য কত বেশি, যে সম্পদ যত দ্রুত নগদ অর্থে রূপান্তর করা যায় তার তারল্যের পরিমাণ তত বেশি। সো এই কোন সম্পত্তিকে দ্রুত নগদ অর্থে রূপান্তর করতে না পারা থেকে যে ঝুঁকি সৃষ্টি হয় তাকেই কিন্তু তারল্য ঝুঁকি বলে। বিনিয়োগকারীর অর্থ শেয়ার, বন্ড বা ডিবেঞ্চার ইত্যাদিতে বিনিয়োগের পর যে কোনো সময় এসব বিনিয়োগকে নগদ টাকায় রূপান্তর করার প্রয়োজন হতে পারে। তুমি বিনিয়োগ করলা 10 লক্ষ টাকা কোনো কোম্পানির শেয়ার বা বন্ড ডিবেঞ্চার মিলায়, হঠাৎ করে কিন্তু তোমার টাকার প্রয়োজন হতে পারে, তোমার বাসার কেউ অসুস্থ হয়ে গিয়েছে, তো তুমি চাবা কিন্তু সেই টাকাটি দ্রুত, মানে সেই সিকিউরিটিসগুলো দ্রুত বিক্রি করে নগদ টাকা রূপান্তর করতে। আশা করা হয় বিনিয়োগকারী এসব বিনিয়োগ যুক্তিসঙ্গত মূল্যে বিক্রি করে নগদ টাকায় রূপান্তর করতে পারবে। কিন্তু কোনো কারণে যদি বিনিয়োগকারী সহজে এবং যুক্তিসঙ্গত মূল্যে তার সম্পদ বিক্রি করতে না পারে, তখন তারল্য ঝুঁকি সৃষ্টি হবে। সো নগদে রূপান্তর করতে পারা তো একটি ব্যাপার আছে, আবার দেখা গেল তুমি এখনই নগদে রূপান্তর করতে পারছো, তবে তুমি যে 10 লক্ষ টাকা ইনভেস্ট করছো, তুমি এখন বিক্রি করলে পাবা 7,80,000 টাকা। সো তোমার কিন্তু কম টাকা পাচ্ছ, তুমি কিন্তু তোমার যুক্তিসঙ্গত মূল্যে বিক্রি করতে পারছো না। সো এটি থেকেও কিন্তু তারল্যের ঝুঁকি সৃষ্টি হয়। চিন্তা করো, যারা শেয়ার বাজারে ইনভেস্ট করে, হয়তোবা একটি শেয়ার কিনলো 10 টাকা মূল্যে, সে কিন্তু চাবে সে যখন তখন এটি বিক্রি করে নগদ টাকায় রূপান্তর করতে পারুক, এবং এটিও চাবে যেন সে 10 টাকা বিক্রি করেছে যেন অ্যাটলিস্ট 10 টাকা অথবা 10 টাকার বেশি মূল্যে সে বিক্রি করতে পারবে। যদি কোনোটা একটি না হয়, অর্থাৎ সে যদি সহজে এই শেয়ারকে নগদে রূপান্তর করতে না পারে, অথবা তার যে যুক্তিসঙ্গত মূল্য অর্থাৎ 10 টাকা বা 10 টাকার বেশি মূল্যে বিক্রি করতে না পারে, এইখান থেকে কিন্তু মূলত তারল্য ঝুঁকির সৃষ্টি হয়। তারল্য ঝুঁকি সাধারণত যে বাজারে এসব বিনিয়োগ যথা শেয়ার, বন্ড বা ডিবেঞ্চার ইত্যাদি কেনা বাজারে হয়, সে বাজারের আকার ও কাঠামোর উপর নির্ভর করে। দেখা গেল যে বাজারে শেয়ার বা বন্ড বিক্রি হচ্ছে সেখানে বিনিয়োগকারীর সংখ্যা অনেক কম, সো অন্য বিনিয়োগকারীর সংখ্যা কম, তুমি কার কাছে বিক্রি করবে? স্বাভাবিকভাবে কিন্তু তোমার ওই বিনিয়োগকৃত সম্পদের তারল্য কমে যাবে। সো এই বাজারের আকার যত বেশি বড় হবে এবং কাঠামো যত উন্নত হবে, সে বাজারে তারল্য ঝুঁকির সম্ভাবনা কিন্তু তত কম থাকবে। একমালিকানা ও অংশীদারি কারবারে তারল্য ঝুঁকি অনেক বেশি থাকে, কারণ দেখা যায় যৌথ মূলধনী কোম্পানির ক্ষেত্রে কিন্তু সহজেই তাদের শেয়ার বা বন্ড ডিবেঞ্চার কিন্তু ইজিলি বিক্রি করতে পারে, যেটি সম্ভব হয় না একমালিকানা ও অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে। সো স্বাভাবিকভাবে স্বাভাবিকভাবে একমালিকানা ও অংশীদারি কারবার তারল্য ঝুঁকি অনেক বেশি হবে। সো কারবারে তারল্য ঝুঁকি অনেক বেশি হবে। এবার একটি নির্দিষ্ট ফার্মের সাথে কিভাবে ঝুঁকি জড়িত জানলাম, শেয়ার হোল্ডারগণ বা কোনো সিকিউরিটিজ হোল্ডারগণের সাথে কোন ঝুঁকি জড়িত সেটিও জানলাম। এবার আমরা এমন সব ঝুঁকি সম্পর্কে জানবো যেগুলো ফার্ম এবং শেয়ার হোল্ডারগণ বা সিকিউরিটিজ হোল্ডারগণ উভয়ের সাথে জড়িত। প্রথমে বিনিময়ের হার ঝুঁকি। বিনিময়ের হার কি? বৈদেশিক মুদ্রার বিনিময় হার, অর্থাৎ বৈদেশিক মুদ্রার বিনিময় হার উঠানামার কারণে যে ঝুঁকির সৃষ্টি হয় তাকে বিনিময় হার ঝুঁকি বলে। অর্থাৎ বৈদেশিক মুদ্রার বিনিময় হার উঠানামার কারণে যে ঝুঁকির সৃষ্টি হচ্ছে তাকে বিনিময় হার ঝুঁকি বলছে। যে সমস্ত বিনিয়োগকারী আন্তর্জাতিকভাবে বিনিয়োগ করে তারা বিনিময় ঝুঁকির হার বেশি মোকাবেলা করে। এখন দেখো বিষয়টা কি, আন্তর্জাতিক মুদ্রা বিনিময়,
এটি কিন্তু একটি প্রতিষ্ঠানও করতে পারে, একটি ব্যক্তিও করতে পারে। তো স্বাভাবিকভাবে এই ঝুঁকি কিন্তু বোধ একটি ফার্ম এবং একটি শেয়ার হোল্ডার বা একজন যে কোনো বিনিয়োগকারীর সাথে জড়িত। একটি উদাহরণ দেখি। বেক্সিমকো লিমিটেড যদি মার্কিন যুক্তরাজ্যের কোনো কোম্পানির $20,000 সিকিউরিটিজ 80 টাকা ইকুয়াল টু $1 বিনিময়, 80 টাকা ইকুয়াল টু $1, অর্থাৎ $2,000 সিকিউরিটিজ ক্রয় করেছে, যেখানে $1 সমান 80 টাকা বিনিয়োগ করে এবং 3 মাস পর 85 টাকা ইকুয়াল টু $1 বিনিময়ে উক্ত সিকিউরিটিজ বিক্রি করে তবে বেক্সিমকো লিমিটেডের আয় দাঁড়াবে। দেখো, তারা সব মিলে $20,000 ইনভেস্ট করেছিল, তখন $1 সমান ছিল 80 টাকা, অর্থাৎ সে মোট বিনিয়োগ করেছে বাংলাদেশি টাকায় 20,000 ইন্টু 80 যত টাকা হয়। কিন্তু 3 মাস পরে সে কি করলো, এই যে 20,000 শেয়ার কিনেছিল সেগুলো সে 85 টাকায় বিক্রি করলো, অর্থাৎ সে মোট 20,000 টাকায় কিন্তু অধিক এক্সট্রা 5 টাকায় কিন্তু সে বিক্রি করতে পেরেছে। সো তার লাভ হবে 20,000 ইন্টু 5। দেখো কি বলেছে, লিমিটেডের আয় দাঁড়াবে বিনিয়োগ 20,000 ইন্টু 80, 1,16,000 টাকা সে বিনিয়োগ করেছিল কিন্তু। আর শুধু মাত্র ডলারের দাম বাড়ায় প্রাপ্তি 20,000 ইন্টু 85, অর্থাৎ 17 লক্ষ টাকা। সে বিনিয়োগ করেছিল 16 লক্ষ টাকা, কিন্তু সে বিক্রির সময় পেয়েছে 17 লক্ষ টাকা এবং তার লাভ হয়েছে 1 লক্ষ টাকা। কেন হয়েছে? শেয়ারের দাম কিন্তু কম বেশি হয় নাই, হয়েছে এই যে বিনিময়ের হার। আগে ছিল 80 টাকা সমান $1, এখন হয়েছে 85 টাকা সমান $1। এই কোম্পানির কাছে তো $20,000 শেয়ার ছিল, তাই না? সে ইনভেস্ট করেছিল 80 টাকা মূল্যে, কিন্তু এখন প্রতি ডলারের দাম বেড়ে গিয়েছে 85 টাকা। সো সে প্রত্যেক ডলার এখন 5 টাকা করে লাভ করবে। সো তার $20,000 ইনভেস্টমেন্ট ছিল, সে প্রতি ডলারে 5 টাকা করে লাভ করায় তার মোট 1 লক্ষ টাকা লাভ হবে। এখন দেখো, এই জিনিসটি কিন্তু একটি কোম্পানিও করতে পারে, একটি নির্দিষ্ট বিনিয়োগকারীও করতে পারে। সো এইখানে যে ঝুঁকিটি আছে সেটি কিন্তু বোধ ফার্ম এবং শেয়ার হোল্ডার বা বিনিয়োগকারী সবার সাথেই জড়িত। এখন যদি ডলারের দাম না বেড়ে কমে যায় সেক্ষেত্রে ক্ষতি হবে। এখন ধরে নিলাম এই 85-র বদলে দামটি হলো 75, তখন কিন্তু তার উল্টা এখানে হতো সব মিলায় 15 লক্ষ টাকা এবং তার লাভ না হয়ে ক্ষতি হতো 1 লক্ষ টাকা। মুদ্রার বিনিময় হার যত উঠানামা করবে বিনিময়ের হার ঝুঁকি তত বেড়ে যাবে। সো যত কম বেশি হবে বা যত বেশি ফ্ল্যাকচুয়েট করবে স্বাভাবিকভাবে কিন্তু এই বিনিময়ের হার ঝুঁকি তত বেশি বেড়ে যাবে। এরপর মুদ্রাস্ফীতি বা ক্রয় ক্ষমতা ঝুঁকি। আমরা জানি মুদ্রাস্ফীতি কি, যে কোনো অর্থের বা কোনো টাকার মূল্য কমে যায়। অর্থাৎ আগে তুমি একটি কলম কিনতে পারতে বা একটি পেন্সিল কিনতে পারতে, আচ্ছা মনে করো একটি ব্যাট ধরে নিই, একটি ব্যাট, হ্যাঁ এটা আসলে কেমন হয়ে গেল দেখি, একটু সুন্দর করে আঁকার চেষ্টা করি। বাহ, আচ্ছা ভালো কথা, সেটি বল আঁকি। ধরি একটি গোল একটি বল, এই বলটি কিনতে পারতে তুমি আগে 20 টাকা দিয়ে, কিন্তু এখন এই বলটি তোমার কিনতে হয় 25 টাকা দিয়ে। দেখো, আগে বল কিন্তু সেমই আছে, তুমি 20 টাকা দিয়ে এই বলটি কিনতে পারতে, তবে তোমার এখন এই বলটি কিনতে হলে অধিক 5 টাকা যোগ করে 25 টাকা দিয়ে কিনতে হয়। সো দেখো, এই মূল্যের বা অর্থের মূল্য কিন্তু কমে গেছে। আগে 20 টাকার যে মূল্য, এখন কিন্তু সেই 20 টাকার ওই সেম মূল্য নেই, কারণ আগে 20 টাকাতে বলটি কিনতে পারতো, কিন্তু বর্তমানে এই বলটি কিনতে হলে 20 টাকার সাথে আরও 5 টাকা যোগ করতে হয়। সো মুদ্রাস্ফীতির কারণে যে ঝুঁকি সৃষ্টি হয়, সৃষ্ট ঝুঁকি হচ্ছে ক্রয় ক্ষমতা ঝুঁকি। ক্রয় ক্ষমতা ঝুঁকি দ্বারা সকল সিকিউরিটিজই প্রভাবিত হয়। মুদ্রাস্ফীতি ঝুঁকির কারণে টাকার ক্রয় ক্ষমতা কমে যায়। অর্থাৎ এই যে টাকা, এটি দিয়ে আগে ক্রয় ক্ষমতা ছিল একটি বল, কিন্তু এখন কিন্তু এই টাকার সেই ক্রয় ক্ষমতা নেই, কমে গিয়েছে। এখন এই জিনিসটি কিনতে লাগে 25 টাকা। সো 20 টাকার যে ক্রয় ক্ষমতা এখন আর আগের মতো নেই। যেমন একজন বিনিয়োগকারী ব্যাংকে 10% সুদে 1,000 টাকা জমা রাখলো, সে কত টাকা? 10% সুদে 1,000, মানে সে এখানে মোট 100 টাকা সুদ পাবে। বছর শেষে সে সুদ সহ ব্যাংকে পেল 1,000 যোগ 100 = 1,100 টাকা। এখন দেশে মুদ্রাস্ফীতির হার যদি 10% হয় তবে ওই বিনিয়োগকারী প্রকৃতপক্ষে কোনো লাভ হয়নি। দেখো,
সে বিনিয়োগ করলো 1000 টাকা এবং পেল 100 টাকা সহ 1 বছর পরে সব মিলে 1100 টাকা। কিন্তু দেশে মুদ্রাস্ফীতির পরিমাণও কিন্তু 10%, অর্থাৎ আগে 1000 টাকা দিয়ে যে পণ্যটা কেনা যেত 1 বছর পরে সেই পণ্য কিনতে 1100 টাকার প্রয়োজন হয়। সো দেখো, সে যে বিনিয়োগ করলো তার কি আদৌ কোনো লাভ হলো? কারণ তার কাছে আগে ছিল 1000 টাকা, সে 1000 টাকা দিয়ে আগে সে ধরে নেই এই জিনিসটি কিনতে পারতো, কিন্তু এখন এই জিনিসটি কিনতে তার প্রয়োজন হয় 1100 টাকা। সো সে যে 1 বছরের জন্য বিনিয়োগ করলো তার তো কোনো লাভই হলো না, কোনো ক্ষতিও হয়নি, বাট কোনো লাভও হয়নি। কারণ 10% মুদ্রাস্ফীতির কারণে সে যেই পরিমাণ পণ্য 1 বছর আগে 1000 টাকা দিয়ে ক্রয় করতে পারতেন, আজ সেই পরিমাণ পণ্য কিনতে 1100 টাকা লাগবে। সো স্বাভাবিকভাবে তার কোনো লাভই হলো না। সো এই যে আলটিমেটলি মুদ্রাস্ফীতি বা ক্রয় ক্ষমতার জন্য যে ঝুঁকির সৃষ্টি হয় তাকে বলা হচ্ছে মুদ্রাস্ফীতি বা ক্রয় ক্ষমতা ঝুঁকি। এটি যেরকম একটি ফার্মের সাথে জড়িত, ঠিক একইভাবে একজন শেয়ার হোল্ডার বা একজন বিনিয়োগকারীর সাথেও কিন্তু বিষয়টি জড়িত। রাজনৈতিক ঝুঁকি। একটি দেশের রাজনৈতিক অস্থিতিশীলতার জন্য যে ঝুঁকি সৃষ্টি হয়, স্বাভাবিকভাবে কিন্তু এটি একটি ফার্ম বা একটি বিনিয়োগকারী বা শেয়ার হোল্ডার কিন্তু সবাই সে ঝুঁকির মধ্যে পড়ে যায়। সরকারের কর নীতি বা অন্যান্য নীতি পরিবর্তনের ফলে ফার্মের এবং বিনিয়োগের উপর যে নেতিবাচক প্রভাব পড়ে তাই হচ্ছে রাজনৈতিক ঝুঁকি বা প্রভাব পড়ার সম্ভাবনা, তাই হচ্ছে রাজনৈতিক ঝুঁকি। যখন একজন বিনিয়োগকারী নিজ দেশে বা দেশের বাইরে বিনিয়োগ করে তখন ওই দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা বিবেচনা করা প্রয়োজন। দেখো, সরকার এমন কিছু নীতি নিল বা এমন কোনো অস্থিতিশীলতা বিরাজ করলো রাজনৈতিকভাবে যেটি কিন্তু যে কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তির বিনিয়োগে কিন্তু নেতিবাচক প্রভাব ফেলে, এবং এর ফলে কিন্তু সেই যে বিনিয়োগ বা সেই ফার্ম বা যে বিনিয়োগকারীর যে বিনিয়োগ সেখানে কিন্তু লস হওয়ার একটি সম্ভাবনা থাকে, এবং এর ফলে কিন্তু এক প্রকার ঝুঁকির সৃষ্টি হয় যেটিকে বলা হচ্ছে রাজনৈতিক ঝুঁকি। এবং সর্বশেষ যে বিষয় সেটি হলো বিশেষ ঘটনা ঝুঁকি। বিশেষ ঘটনা ঝুঁকি কি? বিশেষ ঘটনা ঝুঁকি হলো সম্পূর্ণ অপ্রত্যাশিত কোনো ঘটনার ফলে নির্দিষ্ট বিনিয়োগের মূল্য বা ফার্মের ক্ষতি হওয়ার সম্ভাবনাকে বিশেষ ঘটনা ঝুঁকি বলে। মনে করি বাটা শু তাদের ব্যবসার সম্প্রসারণ করে ঢাকার হাজারীবাগে একটি জুতার ফ্যাক্টরি দিল। তারা ব্যবসা সম্প্রসারণ করবে এবং এর জন্য তারা ঢাকার হাজারীবাগে একটি জুতার ফ্যাক্টরি দিল। কোম্পানি যে বছর ফ্যাক্টরি দিল, সরকার তার পরের বছর আইন করলো যে ঢাকার মধ্যে যে সমস্ত জুতার ফ্যাক্টরি আছে তার সাভার ইপিজেডে স্থানান্তর করতে হবে। এখন এটি কিন্তু একদম একটি অপ্রত্যাশিত ঘটনা, যার ফলে এই কোম্পানির কিন্তু এক প্রকার ক্ষতি হলো। এটি বাটা শুয়ের জন্য একটি অপ্রত্যাশিত ঝুঁকি। ঠিক একইভাবে এটি যেরকম একটি কোম্পানিকে প্রভাবিত করে, ঠিক একইভাবে একজন বিনিয়োগকারীকেও কিন্তু এটি প্রভাবিত করবে। ধরে নিলাম এই প্রতিষ্ঠানের যেসব বিনিয়োগকারী ছিল শেয়ার হোল্ডার, তারাও কিন্তু অনেক বড় ক্ষতির সম্মুখীন হবে, কারণ দেখা যাবে ওই বছর প্রতিষ্ঠানকে বিশাল ক্ষতি বহন করতে হবে, কারণ তারা কিন্তু খুব বড় পরিমাণ অর্থ দিয়ে ঢাকার হাজারীবাগে একটি ফ্যাক্টরি স্থাপিত করেছিল। কিন্তু এখন কিন্তু তাদেরকে সেই যে টাকা খরচ করেছে তা কিন্তু কোনো লাভই হলো না, কারণ তাদেরকে আবার নতুন করে অর্থ খরচ করে এখন নতুন ফ্যাক্টরি বসাতে হবে সাভারের ইপিজেডে। স্বাভাবিকভাবে কিন্তু প্রতিষ্ঠানের বিশাল অঙ্কের ক্ষতি হবে। একইভাবে সেই যে প্রতিষ্ঠানের শেয়ার হোল্ডার আছে তাদেরও কিন্তু এই ক্ষতির ভাগা নিতে হবে। সো বিশেষ ঘটনা ঝুঁকি কিন্তু বোথ ফার্ম এবং একটি বিনিয়োগকারীকে প্রভাবিত করে থাকে। সো এগুলো ছিল আসলে বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন ঝুঁকির ধারণা। এবার আমরা দেখব বিনিয়োগকারীদের বিভিন্ন প্রকার ঝুঁকির পছন্দনীয়তা, অর্থাৎ বিনিয়োগকারীরা ঝুঁকিকে আসলে কিভাবে দেখে। বিনিয়োগকারীদের ঝুঁকি পছন্দনীয়তাকে 3টি মৌলিক ভাগে ভাগ করা যায়। প্রথমে হলো ঝুঁকি নিরপেক্ষ। ঝুঁকি নিরপেক্ষ বলতে ঝুঁকি পছন্দনীয়তার এমন একটি ধারণাকে বোঝায় যেখানে ঝুঁকি বৃদ্ধির সাথে সাথে আয়ের কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ একজন এই বিনিয়োগকারীরা বিনিয়োগ করলো, সেখানে ঝুঁকির পরিমাণ বৃদ্ধি পেলেও আয় আগের মধ্যে থাকবে, অর্থাৎ তোমার ঝুঁকির পরিমাণ বৃদ্ধি পেলেও তোমার আয় বাড়বে না। সো যারা এরকম পরিস্থিতিকে স্বাভাবিকভাবে নেয় তাদেরকে বলা হয় ঝুঁকি নিরপেক্ষ, অর্থাৎ
এসব মানুষ বিনিয়োগকারীরা ঝুঁকি নিরপেক্ষ থাকে, অর্থাৎ ঝুঁকি বাড়লেও যদি তাদের আয় সমান থাকে তাদের কোনো যায় আসে না। ঝুঁকি বিমুখ বলতে ঝুঁকি পরিহার করা বা ঝুঁকি গ্রহণের অনিচ্ছুক মনোভাবকে বোঝায়, অর্থাৎ ভাই আমি আর ঝুঁকি নিব না। এক্ষেত্রে ঝুঁকি বৃদ্ধির সাথে সাথে আয় বৃদ্ধি পায়, তবে যদি আমার ঝুঁকি বৃদ্ধি পায় ঠিক আছে ঝুঁকি নিতে রাজি আছে, কিন্তু সেই সাথে আমাকে কিন্তু এক্সট্রা আয়ও দিতে হবে। খালি ঝুঁকি দিবা আমার আয় বাড়াবা না ভাই, সেটা তো হয় না। সো ঝুঁকি বাড়লে আমার এখানে প্রত্যাশিত আয়ের পরিমাণও বৃদ্ধি করতে হবে, অর্থাৎ বিনিয়োগকারীরা অতিরিক্ত ঝুঁকি গ্রহণের জন্য অতিরিক্ত আয় দাবি করবে। সো ঝুঁকি নিরপেক্ষতা আমরা কি দেখছি, এখানে আমাদের ঝুঁকির পরিমাণ বাড়ছে, বা যারা বিনিয়োগকারী তারা এর জন্য অধিক আয় ডিমান্ড করছে না। তাদের আয় ছিল আচ্ছা আমাদের 10% আয়, ঝুঁকির পরিমাণ বৃদ্ধি পেয়েছে বা অসুবিধা নাই 10% পেলেই হবে, কিন্তু এখানে ভাই আমার আয় ছিল 10%, তুমি ঝুঁকি বাড়াবা, আমার আয়ও তাহলে বাড়ায়, তুমি এখন 15% করো। সো যখন ঝুঁকি বিমুখ ব্যক্তিরা যখন দেখবে এখানে ঝুঁকির পরিমাণ বেড়ে যাচ্ছে, তারা অতিরিক্ত আয় দাবি করবে। ঝুঁকি সন্ধান, এরা হচ্ছিল একটু পাগল টাইপের মানুষ, কারণ ঝুঁকির সম্পর্কে এটি এমন একটি ধারণা যেখানে ঝুঁকি বৃদ্ধির ফলে আয় হ্রাস পেলেও বিনিয়োগকারীরা চ্যালেঞ্জ হিসাবে গ্রহণ করে। আমি বিনিয়োগ করছি, আমার এই বিনিয়োগে ঝুঁকির পরিমাণ বেড়ে গেছে, সাথে সাথে আয়ের সম্ভাবনা কমে গিয়েছে, তবুও বিনিয়োগকারীরা তার চ্যালেঞ্জ হিসাবে গ্রহণ করে। ভাই আমি এত চ্যালেঞ্জ নিতে পারবো না, আমি হলে ঝুঁকি বিমুখ হতাম, কারণ আমাকে যদি ঝুঁকি নিতে বেশি বলা হয় আমি অতিরিক্ত আয় দাবি করব। বাট ঝুঁকি সন্ধানের ক্ষেত্রে এরা খুব চ্যালেঞ্জিং মনোভাবের হয়, এবং তুমি যদি তাদেরকে বলে থাকো যে ভাই তোমার প্রকল্পের ঝুঁকির পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, সাথে সাথে আয়ের সম্ভাবনাও কিন্তু কমে যাচ্ছে, বা প্রত্যাশিত আয়ের পরিমাণও কিন্তু কমে যাচ্ছে, এই যে বিনিয়োগকারী বা যারা ঝুঁকি সন্ধান করে তারা কিন্তু সেটিকে চ্যালেঞ্জ হিসাবে গ্রহণ করবে এবং সেখানে বিনিয়োগ করতে রাজি হবে। সো এটি হলো মূলত ঝুঁকি নিরপেক্ষ, ঝুঁকি বিমুখ এবং ঝুঁকি সন্ধান। বেশিরভাগ বিনিয়োগকারী আর্থিক ব্যবস্থাপক ফার্মসমূহ ঝুঁকি বিমুখ, অর্থাৎ এই যে বেশিরভাগ বিনিয়োগকারী বা ফার্ম বা ব্যক্তি বা ব্যবস্থাপক ঝুঁকি বিমুখ, কারণ বেশিরভাগ মানুষই নর্মালভাবে এটাই চাবে যে তাদেরকে যদি অতিরিক্ত ঝুঁকি গ্রহণ করতে হয়, সাথে সাথে তাদেরকে অতিরিক্ত আয়ও দিতে হবে, অর্থাৎ তাদের প্রত্যাশিত আয়ের পরিমাণও কিন্তু বেড়ে যাবে। যদি কোনো কারণে তাদের অতিরিক্ত ঝুঁকি গ্রহণ করতে হয় তাহলে সে অতিরিক্ত আয় দাবি করে। সো আমরা জানলাম যে বিনিয়োগকারীরা আসলে ঝুঁকিকে কিভাবে নিয়ে থাকে এবং তাদেরকে আসলে কিভাবে বিভিন্ন ভাগে ভাগ করা যায়। পোর্টফোলিও কি আমরা কিন্তু পড়ে এসেছি। পোর্টফোলিও হচ্ছিল আসলে বিনিয়োগকৃত অর্থ একটি প্রকল্পে বিনিয়োগ না করে একাধিক প্রকল্পে বিনিয়োগ করা। হ্যারি মার্কুইজ প্রথম পোর্টফোলিও ধারণা দেন, অর্থাৎ এই ধারণার প্রবর্তককে হ্যারি মার্কুইজ। বিথিটির প্রবক্তা হ্যারি মার্কুইজ 1952 সালে এই তত্ত্বে প্রবর্তন করে অর্থায়ন শাস্ত্রে একটি নতুন ধারার সূচনা করে, এবং অর্থাৎ 1952 সালে তার এই তত্ত্বটি অর্থায়ন শাস্ত্রে নতুন একটি ধারার সূচনা করে, কারণ এর মাধ্যমে সে দেখায় তোমরা পোর্টফোলিওর মাধ্যমে তোমাদের ঝুঁকি হ্রাস করতে পারবা। তোমরা আগে এক জায়গায় বিনিয়োগ করে তোমরা ঝুঁকি নিতা যে প্রতিষ্ঠান লস করলে তোমাদের সম্পূর্ণ ঝুঁকি হবে, তোমরা সেটি করো না, তোমরা একাধিক জায়গায় বিনিয়োগ করো। সো 3-4 জায়গায় বিনিয়োগ করে যদি একটি কোম্পানি ঝুঁকি করেও তোমার ক্ষতি করেও তোমার কিন্তু সকল অর্থ ক্ষতি হচ্ছে না, তোমার একটি নির্দিষ্ট পরিমাণে ক্ষতি হচ্ছে, তবে বাকি অংশ কিন্তু তোমরা ঠিকই মুনাফা অর্জন করছো বা লাভ করছো। সো তার এই ধারণাটি খুব বড় একটি পরিবর্তন মানে অর্থায়ন শাস্ত্রে, এবং তার এই ধারণার জন্য তাকে কিন্তু পরবর্তীতে নোবেল পুরস্কার দেওয়া হয়। একের অধিক ঝুঁকিপূর্ণ সিকিউরিটিতে বিনিয়োগ করাকে পত্রকোষ বা পোর্টফোলিও বলে। এই বিধিটি পত্রকোষ তত্ত্ব বা পোর্টফোলিও থিওরি বা পোর্টফোলিও হিসাবে পরিচিত। সো বাংলায় আসতে পারে পোর্টফোলিও থিওরির বাংলা কি, বা পত্রকোষ তত্ত্ব, বা পোর্টফোলিও নিয়ে একটি প্রশ্ন আসে যেখানে লেখা হলো পত্রকোষ। তোমরা কিন্তু কনফিউজড হয়েও না, পোর্টফোলিওর বাংলা যে টার্ম সেটি হলো পত্রকোষ। সো এইবার আমরা দেখব পোর্টফোলিও ঝুঁকি কি বা কিভাবে আসলে এটি বের করতে হয়। সো আমরা জানি পোর্টফোলিও কি একটি প্রকল্পের বদলে একাধিক প্রকল্পে বিনিয়োগ করা। সো একাধিক প্রকল্প থেকে আমরা যে আয়টি পাবো সেটাকে বলা হবে পোর্টফোলিও আয়। তবে
একাধিক প্রকল্পে যে বিনিয়োগ করলাম সেখানে দেখি ঝুঁকি আছে, তাই না? সে একাধিক প্রকল্পে বিনিয়োগ থেকে আমাদের যে ঝুঁকির সৃষ্টি হয় সেটিকে বলা হয় পোর্টফোলিও ঝুঁকি, যেটা কিন্তু আমরা এই লেকচারের একদম শুরুর দিকে পড়ে এসেছি। সো আমরা জানি পোর্টফোলিও ঝুঁকি কী। এখন আমরা দেখব আসলে কীভাবে এই পোর্টফোলিও ঝুঁকি বের করতে হয়। একজন বিনিয়োগকারী তার মোট মূলধনকে বিভিন্ন আর্থিক সম্পদে আনুপাতিক হারে বিনিয়োগ করার পরে যে আয় পায় তাই হচ্ছিল পোর্টফোলিও আমরা জানি, এবং এর মাধ্যমে যে ঝুঁকির সৃষ্টি হয় সেটি হচ্ছিল পোর্টফোলিও ঝুঁকি। নিম্নের সূত্রের মাধ্যমে আমরা পোর্টফোলিও আয় বের করতে পারি। আচ্ছা, এখানে আমি ভুল বলেছি, আমরা এইখানে বের করব যে পোর্টফোলিও আয় কি। পোর্টফোলিও ঝুঁকির আন্ডারে আমাদের জানতে হবে পোর্টফোলিও আয়। সো নিম্নের সূত্রের মাধ্যমে আমরা পোর্টফোলিও আয় বের করতে পারি। আরপি, এই আরপি দ্বারা বোঝানো হচ্ছিল পোর্টফোলিও আয় W1 R/1 W2 R/2 ... WN R/N। R/1 বা এখানে আয় হচ্ছিল পৃথক পৃথক স্টকের প্রত্যাশিত আয়ের হার, আর W1তম সম্পদে মোট মূলধনে বিনিয়োগ আনুপাতিক হার। ধরে নেই আমরা মোট 3টি প্রকল্পে বিনিয়োগ করেছি। প্রকল্প 1-এ আর W1 হচ্ছিল আনুপাতিক, আমরা সব মিলে এখানে 40% অর্থাৎ 0.40% বিনিয়োগ করেছি মোট মূলধনের, এবং এখানে আয়ের সম্ভাবনা ছিল 0.13। সো প্রথম প্রকল্পে আমরা মোট মূলধনের 40% বিনিয়োগ করেছি এবং এই প্রকল্পে আমাদের আয়ের সম্ভাবনা 13%। আরেকটি প্রকল্পে আমরা বিনিয়োগ করেছি 35% মানে 0.35, অ্যান্ড এখান থেকে আমাদের লাভের সম্ভাবনা 15%, এবং 3 নম্বর প্রকল্পে আমরা বিনিয়োগ করেছি বাকি 25% এবং এখান থেকে আমাদের আয়ের সম্ভাবনা হলো 0.11%। সো এটি আমরা যে অ্যান্সার যেটি আসবে সেটি হবে আলটিমেটলি একটি পোর্টফোলিও আয়। আলটিমেটলি খুব সোজা বিষয়, আমরা অনুপাত দিব যে কোন প্রকল্পে কত অনুপাতে আমরা বিনিয়োগ করেছি এবং উক্ত প্রকল্পে আয়ের হার কত, এগুলো আমরা গুণ করে প্রত্যেকটি প্রকল্প যোগ করলেই আমাদের মোট পোর্টফোলিও আয় আমরা বের করতে পারবো। এরপরে পোর্টফোলিও ঝুঁকি। আমরা আগেই বলেছি যে কোনো একটি প্রকল্পে বিনিয়োগ করার আগে কিন্তু একজন বিনিয়োগকারীকে অবশ্যই সে প্রকল্পের আয় এবং ঝুঁকি সম্পর্কে জেনে নিতে হয়। সো আমরা পোর্টফোলিও আয় বের করলাম, এবার আমাদের বের করতে হবে পোর্টফোলিও ঝুঁকি। সো এটি বের করার আসলে কিছু বিষয় আসে, সবসময় আসলে একইভাবে বের করা যায় না। সো পোর্টফোলিও ঝুঁকি নিয়ে দুটি সম্পদের মধ্যে সহজ সম্বন্ধ অনেক গুরুত্বপূর্ণ। অর্থাৎ আমরা যখন পোর্টফোলিও ঝুঁকি বের করব আমাদের দুটি প্রকল্পের মধ্যে সহসম্বন্ধ বের করতে হবে। সহসম্বন্ধ বলতে দুটি প্রকল্পের মধ্যে বা দুটি ভিন্ন বিনিয়োগের ক্ষেত্রের মধ্যে কতটুক সম্পর্ক বিদ্যমান রয়েছে। সহসম্বন্ধ দুটি চলক বা দুটি সম্পদের আয়ের মধ্যে সম্পর্ক দেখা, অর্থাৎ আমরা যে দুটি প্রকল্পে, এটি হলো এ প্রকল্প এবং এটি হলো বি প্রকল্প, দুটি প্রকল্পে আয়ের মধ্যে সম্পর্ক ডিফাইন করে দেয়। সহসম্বন্ধ যদি +1 হয় তবে দুটি সিকিউরিটির আয়ের মধ্যে পুরোপুরি ধনাত্মক সম্পর্ক বিদ্যমান, অর্থাৎ এই দুটি প্রকল্পের সহসম্বন্ধ যদি +1 হয় তাহলে বোঝা যাবে দুটি প্রকল্প একদম সেম বা এদের আয়ের যে প্যাটার্ন সব কিছু সেম, অর্থাৎ আয়ের মধ্যে ধনাত্মক সম্পর্ক বিদ্যমান। এ প্রকল্পের আয় বাড়লে এ প্রকল্পের আয় বাড়বে, এ প্রকল্পের আয় কমলে এ প্রকল্পেরও আয় কমে যাবে। সহসম্বন্ধ যদি -1 হয় তবে তাদের আয়ের মধ্যে পুরোপুরি ঋণাত্মক সম্পর্ক বিদ্যমান, অর্থাৎ যদি এইটি -1 হয় তবে দেখা যাবে যদি এর আয় বাড়ে বি এর আয় কমে যাবে, আবার যদি দেখা যায় বি এর আয় বাড়ে এর আয় কমে যাবে, অর্থাৎ বোঝা যাচ্ছে দুটি পুরো ভিন্ন ধরনের ইন্ডাস্ট্রিতে বিনিয়োগ করা হয়েছে। আর যদি সহসম্বন্ধ 0 হয় তাহলে তাদের আয়ের মধ্যে কোনো সম্পর্ক নেই, অর্থাৎ যদি এ মান 0 হয় তাহলে হতে পারে এর আয় বেড়েছে তবে বি এর কোনো পরিবর্তনই হয়নি, অথবা বি কমে গিয়েছে তবে এর কোনো পরিবর্তনই আসেনি। অর্থাৎ যদি +1 হয় তবে বোঝা যাবে দুটি প্রকল্পের আয়ের মধ্যে সম্পূর্ণ ধনাত্মক সম্পর্ক বিদ্যমান, যদি -1 হয় তাহলে বোঝা যাবে সম্পূর্ণ ঋণাত্মক, অর্থাৎ একজন বাড়লে অন্যজন কমবে, আর যদি 0 হয় তাহলে কোনো সম্পর্ক বিদ্যমান নেই। সো বোঝা যাচ্ছে সহসম্বন্ধের রেঞ্জ হচ্ছিল -1 থেকে +1 এর মধ্যে। প্রশ্ন আসতে পারে সহসম্বন্ধের সর্বনিম্ন মান কত, -1, বা এর রেঞ্জ কত, -1 থেকে +1। প্রত্যাশিত আয়
এবং প্রকৃত আয়ের ব্যবধান বা বিচ্যুতি থেকে ঝুঁকি সৃষ্টি হয়, যেটি আমরা আগেই জেনেছি। প্রত্যাশিত আয় হতে প্রকৃত আয়ের বিচ্যুতি যত বেশি, ঝুঁকি তত বৃদ্ধি পাবে। অর্থাৎ আমার প্রত্যাশিত আয় হতে প্রকৃত আয় যত বেশি পার্থক্য হবে বা বিচ্যুতি হবে বা ভিতরে ব্যবধান থাকবে, সেখানে কিন্তু আমার ঝুঁকির পরিমাণ তত বেশি হবে। এখন এই ঝুঁকি পরিমাপের কয়েকটি পদ্ধতি হলো আদর্শ বিচ্যুতি, সম্ভাবনা বিন্যাস এবং বিভেদাঙ্ক। সো আমরা এখন এগুলো সম্পর্কে জানবো, অর্থাৎ আদর্শ বিন্যাস কিভাবে কাজ করে, সম্ভাবনা বিন্যাস কিভাবে কাজ করে এবং বিভেদাঙ্ক কিভাবে কাজ করে। সো আদর্শ বিচ্যুতি কি বা স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। আদর্শ বিচ্যুতিকে নির্দেশ করা হয় সিগমা দ্বারা। সিগমা লেখা ট্রাই করি, অনেকটা এরকম সিগমা। সো আদর্শ বিচ্যুতিকে আমরা নির্দেশ করি সিগমা দ্বারা। আদর্শ বিচ্যুতির বড় মান নির্দেশ করে অধিক ঝুঁকি, অর্থাৎ আদর্শ বিচ্যুতি যত বেশি হবে ঝুঁকির পরিমাণ তত বেশি হবে। অর্থাৎ এই যে সিগমা দ্বারা এটির মান যত বেশি, ওই উক্ত প্রকল্পের ঝুঁকির পরিমাণ তত বেশি। কারণ সিগমা দ্বারা যদি ঝুঁকি প্রকাশ করা হয়, স্বাভাবিকভাবে সিগমার মান কিন্তু বেশি হলে ঝুঁকির ওই উক্ত প্রকল্পের ঝুঁকির মান কিন্তু বেশি হবে। আদর্শ বিচ্যুতির ছোট মান নির্দেশ করে কম ঝুঁকি, অর্থাৎ আদর্শ বিচ্যুতি যত কম হয় ঝুঁকির পরিমাণ তত কম হয়। স্বাভাবিকভাবে এর যদি বড় মান বেশি ঝুঁকি নির্দেশ করে, এর ছোট মান কম ঝুঁকি নির্দেশ করবে। এখন এটি একটি সূত্র আছে, অবশ্যই আমি সূত্রটা লিখি এখানে, যদিও অত ভালো আসবে না। সো ঝুঁকিটা হলো নিচে n-1 উপরে সামেশন ব্র্যাকেটে RI মাইনাস R বার হোল টু দি পাওয়ার 2 আর এবং এখানে একটি বড় রুট। সো এই যে সূত্রটি আছে, এটি দ্বারা আমরা সিগমার মান পাই এবং সিগমার মানে আদর্শ বিচ্যুতি, অ্যান্ড এটি দ্বারা কোনো একটি প্রকল্পের ঝুঁকির পরিমাণ নির্দেশ করা হয়। এখানে R1 হচ্ছিল কোনো বছরে কোনো প্রকল্পের আয়ের হার, আর বার কি গড় আয়ের হার, একটি নির্দিষ্ট বছরের আয়ের হার, এবং এটি হলো গড় আয়ের হার। এন হচ্ছিল বছর সংখ্যা, এন্ড এইগুলো দিয়ে যদি আমরা বসাই আমরা যে মানটি পাবো সেটি হচ্ছিল আদর্শ বিচ্যুতি এবং সেটি হলো আলটিমেটলি ঝুঁকি। সো দুটি প্রকল্পের ক্ষেত্রে আয় সমান হলে বেশি গ্রহণযোগ্য হবে কম ঝুঁকির প্রকল্প। অর্থাৎ দুটি প্রকল্পর আয় হার যদি সমান হয়, ধরে নেই দুটি প্রকল্প, এ প্রকল্প বি প্রকল্প, এ প্রকল্পের আয় হলো 10%, বি প্রকল্পের আয়ও 10%, কিন্তু ঝুঁকির ক্ষেত্রে এ প্রকল্পের ঝুঁকি হচ্ছিল 8% আর বি প্রকল্পের ঝুঁকি হচ্ছিল 7%। সো দেখো দুইটার আয় সমান, তবে ঝুঁকি দেখা যাচ্ছে এ প্রকল্পে বেশি এবং বি প্রকল্পে কম। স্বাভাবিকভাবে আমরা কিন্তু এখানে বি প্রকল্পটি গ্রহণ করব। আবার দুটি প্রকল্পের ঝুঁকি সমান হলে বেশি গ্রহণযোগ্য হবে যে প্রকল্পের আয়ের হার অধিক। আবার দেখা গেল এ প্রকল্পেও 8% এবং বি প্রকল্পেরও ঝুঁকি হচ্ছিল 8%। আবার এক্ষেত্রে দেখা যাচ্ছে এ প্রকল্পে আয়ের হার 15%। যেহেতু ঝুঁকি সমান, আমাদের যেইটার আয়ের হার বেশি আমরা কিন্তু সেই প্রকল্প গ্রহণ করব। তারপর কোনো সম্পত্তি বিনিয়োগের ঝুঁকি পরিমাপের বহুল প্রচলিত পরিসংখ্যানিক পদ্ধতি হলো আদর্শ বিচ্যুতি বা পরিমিত ব্যবধান। তোমরা যারা কিন্তু এইচএসসিতে স্ট্যাটিস্টিক্স পড়েছো তারা কিন্তু আসলে আদর্শ বিচ্যুতি নিয়ে অনেক ম্যাথ করেছো। আদর্শ বিচ্যুতির মান সবসময় ধনাত্মক হয়, অর্থাৎ এই যে মানটি আসে এটি অলওয়েজ একটি পজিটিভ মান দেয়। অর্থাৎ আদর্শ বিচ্যুতির মান কখনোই নেগেটিভ হতে পারে না, এটি অবশ্যই শূন্যর বেশি হয়ে থাকে। সো এটি হচ্ছিল সিগমা। সিগমা দ্বারা আমরা আদর্শ বিচ্যুতিকে প্রকাশ করে থাকি এবং সিগমার মান যত বেশি কোনো প্রকল্পে, সে প্রকল্পের ঝুঁকির পরিমাণ তত বেশি। আর আমরা তো দেখলামই যে আয় এবং ঝুঁকি আমরা কিভাবে কোন ক্ষেত্রে কোন ডিসিশন নিব, এবং এর মান অলওয়েজ পজিটিভ হবে। আদর্শ বিচ্যুতি আমরা জানলাম। এরপরে সম্ভাবনা বিন্যাস।
ভবিষ্যতের সম্ভাব্য আয় ও সম্ভাবনাকে যখন তালিকা বা রেখাচিত্রের সাহায্যে প্রকাশ করা হয় তখন সম্ভাবনা বিন্যাস বা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন বলা হয়। অর্থাৎ ভবিষ্যতে সম্ভাব্য আয় এবং সম্ভাবনাকে, অর্থাৎ কোনো প্রকল্পের ভবিষ্যতে কী পরিমাণ আয় হতে পারে এবং সেখানের সম্ভাবনার অর্থাৎ সম্ভাব্য আয়ের হার এবং সেখানে আয়ের সম্ভাবনাকে যখন তালিকা বা চিত্রের আকারে প্রকাশ করা হয় তখনই তাকে সম্ভাবনা বিন্যাস বলা হয়। সম্ভাবনা বিন্যাসকে দুইভাবে রৈখিক এবং গাণিতিকভাবে প্রকাশ করা যায়। চলকের সংখ্যা অনুযায়ী হবে সম্ভাবনা বিন্যাসকে দুটি ভাগে ভাগ করা যায়। একটি হলো বিচ্ছিন্ন সম্ভাবনা বিন্যাস এবং হচ্ছে অবিচ্ছিন্ন সম্ভাবনা বিন্যাস। বিচ্ছিন্ন সম্ভাবনা বিন্যাসের ক্ষেত্রে চলকের সংখ্যা সসীম হয় এবং সাধারণত বার চার্টের মাধ্যমে প্রকাশ করা হয়। সো বিচ্ছিন্ন সম্ভাবনা বিন্যাস কোনগুলো? যেখানে চলকের সংখ্যা সসীম অর্থাৎ সীমাবদ্ধ অর্থাৎ নির্দিষ্ট, হয়তো বা 4 বছর বা 5 বছর বা একটি নির্দিষ্ট চলকের সংখ্যা অর্থাৎ নির্দিষ্ট বা সংখ্যা দ্বারা গণনা করা যায় বা নির্দিষ্ট আর কি। আর অবিচ্ছিন্ন সম্ভাবনা বিন্যাস কি? অবিচ্ছিন্ন সম্ভাবনা বিন্যাসের ক্ষেত্রে চলকের সংখ্যা অসীম অর্থাৎ অনন্ত এবং নর্মাল কার্ভের মাধ্যমে প্রকাশ করা হয়ে থাকে। অর্থাৎ বিচ্ছিন্ন সম্ভাবনা বিন্যাসের ক্ষেত্রে দেখা যায় চলকের সংখ্যা সসীম এবং এটি সাধারণত বার চার্টের মাধ্যমেই কিন্তু প্রকাশ করা যায়। কিন্তু অবিচ্ছিন্ন সম্ভাবনা বিন্যাসের ক্ষেত্রে চলকের সংখ্যা অসীম এবং এটি সাধারণত কার্ভ বা নর্মাল যেরকম এরকম থাকে এসবের মাধ্যমে কিন্তু প্রকাশ করা হয়। সো সম্ভাবনা বিন্যাস সম্পর্কে আমরা জানলাম। লাস্টে আছে বিভেদাঙ্ক। সো বিভেদাঙ্ক কি? কোনো নিবেশনের পরিমিত ব্যবধান ও গাণিতিক গড়ের আনুপাতিক শতকরা প্রকাশ করলে যে মান পাওয়া যায় তাকে বিভেদাঙ্ক বলা হয়। সো এটা ছিল কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন। সো এটাকে আলটিমেটলি প্রকাশ করা হয় সিভি দ্বারা। অ্যান্ড কোনো নিবেশনের পরিমিত ব্যবধান অর্থাৎ সিগমা ডিভাইডেড বাই গাণিতিক গড়ের, অর্থাৎ গাণিতিক গড় ছিল এক্স বার। সো আমরা যদি কোনো নিবেশনের পরিমিত ব্যবধানকে গাণিতিক গড় দ্বারা ভাগ করি তাহলে আমরা সিভি বা কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন অথবা বিভেদাঙ্ক পাবো। পারস্পরিক তুলনা করতে বিভেদাঙ্ক ব্যবহার করা হয়। আচ্ছা, আমরা কিন্তু প্রথমে দেখেছিলাম আদর্শ বিচ্যুতিতে বা পরিমিত ব্যবধানের ক্ষেত্রে যে কিভাবে আমরা তুলনা করছি, যে এ প্রকল্প আছে অ্যান্ড বি প্রকল্প আছে, এটি হচ্ছিল আয় এবং এটি হচ্ছিল ঝুঁকি। দেখা যাচ্ছে আয় সমান অর্থাৎ আয় 10%, এখানে 10% এবং ঝুঁকি এখানে 8%, এখানে 7%। সো আয় সমান এবং এখানে ঝুঁকি বি প্রকল্পে কম, তাই আমরা বিকে গ্রহণ করছি। অথবা যদি এমন হয় যে এখানে দুটির ঝুঁকি সমান কিন্তু এ প্রকল্পের আয় বেশি, তাহলে কিন্তু আমরা ইজিলি, যেহেতু ঝুঁকি সমান, আমরা এ প্রকল্পের আয় বেশি, আমরা এ প্রকল্পকে গ্রহণ করছি। তবে চিন্তা করো তো, যদি এমন হয় যে এ প্রকল্পের আয় হচ্ছিল 13.5% এবং 13.5% এবং ঝুঁকি হচ্ছিল 11.2% এবং বি প্রকল্পের আয় হচ্ছিল 17% এবং ঝুঁকি হচ্ছিল 15.67%। এইবার তুমি কিভাবে ডিসিশন নিবা বলো তো? এখন কি পারবা? কারণ এখানে তো ঝুঁকিও সমান নেই অথবা আয়ও সমান নেই যে একটি সমান আছে এবং অন্যটার মাধ্যমে আমরা ডিসিশন নিব। এখানে দেখা যাচ্ছে সবগুলোর মানই ভিন্ন। এই ক্ষেত্রে এই বিভেদাঙ্ক সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং আমরা সিভি ইকুয়াল টু সিগমা বাই এক্স বার দ্বারা কিন্তু যে মানটি বের করতে পারি। যে প্রতিষ্ঠানের বিভেদাঙ্ক যত বেশি তার ঝুঁকি তত বেশি এবং যে প্রতিষ্ঠানে বেশি আর যে প্রতিষ্ঠানের বিভেদাঙ্ক কম তার ঝুঁকি কম। অর্থাৎ যদি কোনো প্রতিষ্ঠানের সিভির মান বেশি হয় বা কোনো প্রকল্পে, সেই প্রকল্পের ঝুঁকি বেশি এবং সিভির মান কম হলে সেইখানে কিন্তু ঝুঁকির পরিমাণ কম। তারপর বিভেদাঙ্ককে বলা হয় ঝুঁকির আপেক্ষিক পরিমাপ। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, অনেক সময় আসে এটি, যে ঝুঁকির আপেক্ষিক পরিমাপ কোনটি, পরিমিত ব্যবধান নাকি আগে যেটি আমরা জানলাম সেটি হচ্ছিল সম্ভাবনা বিন্যাস নাকি আদর্শ বিচ্যুতি নাকি সিগমা? উত্তর কিন্তু একটি,
বিভেদাঙ্ক। সো বিভেদাঙ্ক বা কোএফিশিয়েন্ট অফ ভেরিয়েশনকে বলা হয় ঝুঁকির আপেক্ষিক পরিমাপ। যে সকল সম্পত্তি বা বিনিয়োগে প্রত্যাশিত আয়ের হার ভিন্ন, তাদের ঝুঁকির তুলনা করতে খুবই উপযোগী হলো এই বিভেদাঙ্ক। এই যে দেখো, আয়ের হার ভিন্ন এবং ঝুঁকিও ভিন্ন, সেই ক্ষেত্রে কিন্তু সেই সকল সম্পত্তি বা বিনিয়োগের ক্ষেত্রে এই বিভেদাঙ্ক খুবই উপযোগী একটি টুল বা একটি গণনা করার একটি বিষয়। বিনিয়োগ প্রকল্পে বিভেদাঙ্কের মান কম হলে সে প্রকল্পের ঝুঁকি কম, অর্থাৎ সিভি বা কোএফিশিয়েন্ট অফ ভেরিয়েশনের মান কম হলে ঝুঁকি কম, এবং এটির মান যদি বেশি হয় তাহলে বিভেদাঙ্কের মান বড় হলে ঝুঁকির বেশি। অর্থাৎ সিভি বা সিগমা এই দুটির মাধ্যমে কিন্তু আমরা ঝুঁকি পরিমাপ করতে পারি। সিভি বেশি হলে ঝুঁকি বেশি, একইভাবে সিগমা বা পরিমিত ব্যবধান বা আদর্শ বিচ্যুতি বেশি হলে ঝুঁকি বেশি, সিভি কম হলে ঝুঁকি কম, অথবা পরিমিত ব্যবধান বা সিগমা বা আদর্শ বিচ্যুতি কম হলে ঝুঁকি কম। এই দুটি দ্বারাই কিন্তু আমরা মূলত এই আদর্শ বিচ্যুতি এবং বিভেদাঙ্ক দ্বারা কিন্তু আমরা ঝুঁকি পরিমাপ করতে পারি। আর সম্ভাবনা বিন্যাসের মাধ্যমে আমরা আসলে কোনো প্রকল্পের আয়ের হার এবং আয়ের সম্ভাবনাকে আমরা একটি চিত্রের মাধ্যমে বা গ্রাফের মাধ্যমে তুলে ধরতে পারি। এবার আমরা দেখব সহসম্বন্ধ বা কোরিলেশন। সো সহসম্বন্ধ, এটা কিন্তু আমরা একটু আগে পড়েছি। আমরা যখন আদর্শ বিচ্যুতি পড়ছিলাম তখন কিন্তু আমরা সহসম্বন্ধ সম্পর্কে জেনেছিলাম। দুটি চলকের মধ্যে লিনিয়ার সম্পর্কে মাত্রা নির্দেশিত হয় সহসম্বন্ধ দ্বারা, অর্থাৎ দুটি চলকের মধ্যে লিনিয়ার সম্পর্ক কম না বেশি দ্বারা বোঝায়। অর্থাৎ আমার দুটি প্রকল্প, এ প্রকল্প অ্যান্ড বি প্রকল্প। দেখো তো, এ প্রকল্প হচ্ছিল এমন একটি ইন্ডাস্ট্রি, ধরে নিই এটি হচ্ছিল ফুড ইন্ডাস্ট্রি, এবং বি প্রকল্পও কিন্তু ফুড ইন্ডাস্ট্রি। এখন দেখো, আমার হাতে দুটি প্রকল্প, আমি পোর্টফোলিওর জন্য দুই জায়গায় ইনভেস্ট করলাম। আমার কি আসলে ভালো মতন পোর্টফোলিও হয়েছে বলো তো? কারণ সরকার যে নীতি নেবে, যেহেতু দুইটাই এ প্রকল্প ফুড ইন্ডাস্ট্রি, বি প্রকল্প ফুড ইন্ডাস্ট্রি, দুটি কিন্তু একইভাবে কিন্তু প্রভাবিত হবে। বা ধরে নিই করোনার সময় আমাদের ওষুধের ব্যবহার বেড়ে গিয়েছে, সো তখন মনে করো মহামারীর সময়, ধরে নিই এটা হলো মেডিসিন ইন্ডাস্ট্রি, এটিও মেডিসিন ইন্ডাস্ট্রি। সো করোনার সময় এই ইন্ডাস্ট্রির যেমন ব্যবসা বেড়ে যাবে, এই ইন্ডাস্ট্রিও কিন্তু একইভাবে ব্যবসা বাড়বে। বা এমন একটি সময় আসলো এই ইন্ডাস্ট্রির ব্যবসা কমে গেল, এই ইন্ডাস্ট্রির ব্যবসা কিন্তু কমে গেল। সো দেখো, দুটি প্রকল্পের মধ্যে কিন্তু সম্ভাবনা অনেকটা, দুটি প্রকল্পের মধ্যে কিন্তু অনেকটা মিল আছে। তবে দেখা গেল এ প্রকল্প মেডিসিন এবং বি প্রকল্প হলো ফুড। স্বাভাবিকভাবে সরকার যখন মেডিসিন ইন্ডাস্ট্রির জন্য যে ডিসিশন নেবে সেটি কিন্তু বিকে প্রভাবিত করবে না। ধরেন দেখা গেল সরকার এমন একটি ডিসিশন নিল যেখানে এ ইন্ডাস্ট্রিতে একটু ক্ষতি হলো, কিন্তু বি ইন্ডাস্ট্রি কিন্তু কোনো ইফেক্ট পড়লো না। সো এখানে কিন্তু এদের সম্পর্ক বেশি নেই, বাট আগের ক্ষেত্রে কিন্তু এদের সম্পর্ক বেশি ছিল। সো পোর্টফোলিওর অন্তর্ভুক্ত আর্থিক সম্পদসমূহের মধ্যে সহসম্বন্ধের মান -1 হতে +1 মধ্যে হয়ে থাকে। প্রশ্ন মাঝে মধ্যেই আসে, সহসম্বন্ধের মানের রেঞ্জ কত? -1 হতে +1 মধ্যে। -1 নিচেও হবে না, +1 বেশি হবে না। সো -1, -0.85, -0.50, পরে +0.25, +0.5, এরকম করে বিভিন্ন মান আসতে পারে। সহসম্বন্ধকে ইংরেজি আর দ্বারা প্রকাশ করা হয়। আর এর মান -1 থেকে +1 পর্যন্ত হয়ে থাকে। আর এর ভিন্ন ভিন্ন মান দুটি চলক বা পোর্টফোলিওর দুটি সিকিউরিটিজের সম্পর্কের ভিন্ন মাত্রা প্রকাশ করে। যদি +1 হয় তাহলে বোঝা যাবে দুটি প্রকল্প একদম একই রকম, অর্থাৎ যদি এর লাভ বাড়ে বি প্রকল্পের লাভ হবে, যদি এ প্রকল্পের লাভ কমে যায় বি প্রকল্পের লাভ কমে যাবে। যদি 0 হয়, 0 হলে কি হবে? এ প্রকল্পের কোনো ডিসিশন বা পরিবর্তনের সাথে বি প্রকল্পের কোনো ডিসিশন কোনো পরিবর্তন আসবে না। বা এমন হতে পারে এ প্রকল্প প্রচুর লাভ করছে এবছর, বাট বি প্রকল্প অল্প লাভ করছে বা কোনো লাভ করছে না। বা এ প্রকল্পের লাভ বা ক্ষতি হলে, ধরেন এ প্রকল্পের ক্ষতি হচ্ছে বাট বি প্রকল্পের তেমন কোনো প্রভাব হচ্ছে না। বা সরকারের কোনো নীতির জন্য এ প্রকল্পের অনেক পরিবর্তন আসছে বাট বি প্রকল্পের কোনো পরিবর্তন আসছে না। আর যদি নেগেটিভ হয়, দেখা যাবে এ প্রকল্প উপর দিকে গেলে বি প্রকল্প নিচের দিকে যাবে। ধরে নাও এটি হচ্ছিল, এ প্রকল্প হলো আমার গরম কাপড় সোয়েটার, আর বি প্রকল্প হলো পাতলা কাপড় বা স্যান্ডো গেঞ্জি। শীতের সময় কিন্তু মানুষ সোয়েটার কিনবে, আর গরমের সময় কিন্তু মানুষ এই পাতলা স্যান্ডো গেঞ্জি কিনবে। সো
শীতের সময় দেখা যাবে এ প্রকল্পের লাভ বেড়ে গিয়েছে, কিন্তু গরমের সময় শীতের সময় দেখা যাবে বি প্রকল্পের ক্ষতি হচ্ছে, কারণ তখন নিশ্চয়ই মানুষ পাতলা জামা কাপড় কিনবে না। আবার উল্টা, গরমকালে কিন্তু এই পাতলা জামা কাপড়ের বিক্রি বেড়ে যাবে এবং তখন কিন্তু এ প্রকল্প অর্থাৎ সোয়েটারের যে বিনিয়োগ সেখানে কিন্তু ব্যয় কমে যাবে। সো এদের মধ্যে নেগেটিভ অর্থাৎ -1 রিলেশন আছে এবং পোর্টফোলিওর ক্ষেত্রে সহজ সম্বন্ধ -1 হওয়া ভালো, কারণ যদি দুটি একদম ভিন্ন প্রকল্প হয় তাহলে কিন্তু আমার ইজিলি আমি ঝুঁকি এখানে বন্টন করতে পারবো। আবার ধরে নেই এ প্রকল্প হচ্ছিল ছাতা আর বি প্রকল্প হলো কিন্তু রেইনকোট। দেখা যাবে বর্ষার সময় যেরকম ছাতার বিক্রিও বাড়ছে, ঠিক একইভাবে এই বৃষ্টির সময় কিন্তু রেইনকোটের বিক্রিও বাড়ছে। আবার শীতের সময় কিন্তু এ প্রকল্পেরও ক্ষতি হচ্ছে এবং কিন্তু বি প্রকল্পেরও ক্ষতি হচ্ছে। সো এদের মধ্যে অনেকটা +1 বা পজিটিভ সম্পর্ক বিদ্যমান। আর ধরে নেই এ প্রকল্প হলো মাছের খাবার আর বি প্রকল্প হলো মনে করো জুতা। সো এদের মধ্যে কিন্তু কোনো সম্পর্ক নাই। মাছের খাবারের এই বছর লাভ বাড়ুক নাকি বাড়ুক, জুতার সাথে কিন্তু কোনো সম্পর্ক নেই, বা এই বছর জুতার বিক্রির পরিমাণ অনেক বেড়ে যাক, এর সাথে কিন্তু মাছের খাবারের কোনো সম্পর্ক নেই। সো এই দ্বারা আলটিমেটলি পোর্টফোলিওতে অন্তর্গত দুটি সিকিউরিটি বা দুটি প্রকল্পের মধ্যে সম্পর্কের মাত্রা নির্দেশ করে। সো এবার আমরা দেখব সিএপিএম এবং আর্থিক সম্পত্তি। এখন সিএপিএম এর ফুল ফর্ম কি দেখো, নিচে আছে ক্যাপিটাল অ্যাসেট প্রাইজিং মডেল। সো এটি কি? বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের সময় প্রথমে দুটি বিষয় বিবেচনা করা হয়, অর্থাৎ গ্রহণের সময় দুটি বিষয় প্রথমে বিবেচনা করতে হয় এবং সেটি হলো ঝুঁকি এবং আয়। অবশ্যই বিনিয়োগের সময় কিন্তু আমার একটি প্রকল্পের ঝুঁকি এবং আয় এই দুটি সম্বন্ধে বা দুটি হার সম্পর্কে আমার বিবেচনা করতে হবে, যে এই প্রকল্পে আমার ঝুঁকির পরিমাণ কত এবং আয়ের হার কত। প্রতিটি আর্থিক সিদ্ধান্তের সাথে ঝুঁকি ও আয় জড়িত। অবশ্যই আমার যে কোনো আর্থিক সিদ্ধান্ত নেওয়া হয় আয়ের জন্য, এবং যেখানে আমি আয়ের জন্য সিদ্ধান্ত নিব সেখানে অবশ্যই আমার ঝুঁকি জড়িত। তাই ঝুঁকি এবং আয়ের সম্বন্ধের মাধ্যমে এমনভাবে আর্থিক সিদ্ধান্ত গ্রহণ করা উচিত যা প্রতিষ্ঠানের বা কোম্পানির সম্পদ সর্বাধিকরণে সহায়ক হয়। আমরা জানি অর্থায়নের মূল উদ্দেশ্য কিন্তু বা দীর্ঘমেয়াদী লক্ষ্য কিন্তু সম্পদ সর্বাধিকরণ। সো আমার অবশ্যই ঝুঁকি এবং আয় বিবেচনা করে এমন একটা ডিসিশন নিতে হবে যে ডিসিশনের মাধ্যমে প্রতিষ্ঠানের সম্পদ সর্বাধিকরণে সহায়তা করে। এখন সিএপিএম এ মূলত বাজার ঝুঁকি বা বাজার বেটা, মার্কেট বেটা বি দ্বারা পরিমাপ করা হয়, যার মান 1। অর্থাৎ আমরা জানি বাজার যে ঝুঁকি সেটা ছিল অপরিহার্য ঝুঁকি, এবং এই যে ঝুঁকি পরিমাপের সময় এখানে এই বাজার ঝুঁকিকেও কিন্তু ইনকর্পোরেট করা হয়। ঝুঁকি এবং আয়ের মধ্যে সম্পর্ককে সিএপিএম বা ক্যাপিটাল অ্যাসেট প্রাইজিং মডেলের সাহায্যে ব্যাখ্যা করা যায়। অর্থাৎ আমার যে ঝুঁকি এবং আয় এর মধ্যে কতখানি সম্পর্ক বিদ্যমান সেটি আমরা সিএপিএম এর সাহায্যে ব্যাখ্যা করব। সো সিএপিএম এর কি সূত্র একটু দেখে নেই। প্রয়োজনীয় মুনাফার হার এবং বাজার ঝুঁকির মধ্যে যে সম্পর্ক তা সিএপিএম এর মাধ্যমে দেখানো হয়, অর্থাৎ প্রয়োজনীয় মুনাফার হার এবং বাজার ঝুঁকি। তো সূত্রটি হলো RF প্লাস RM মাইনাস RF ইন্টু D1। এখন এখানে কি দ্বারা কি প্রকাশ করা হয়েছে? সো R1 এটি দ্বারা বোঝানো হয়েছে সম্পত্তির প্রয়োজনীয় মুনাফা বা আয়ের হার। RF দ্বারা বোঝানো হচ্ছে ঝুঁকিবিহীন আয়ের হার, অর্থাৎ বাজারে ঝুঁকিবিহীন আয় কত। ঝুঁকিবিহীন আয় কোনটা? যে আয়টা আমরা সরকারি বিভিন্ন প্রকল্পে বা সরকারি বন্ড বা সরকারি বিলে বা ট্রেজারি বিলে আমরা বিনিয়োগ করে পেয়ে থাকি। RM হচ্ছিল বাজার আয়ের হার, অর্থাৎ বাজারে আয়ের পরিমাণ কত। দেন RF তো আমরা জানলাম, RF হচ্ছিল ঝুঁকিবিহীন আয়ের হার, এবং B1 এটি হলো বিটা সহগ বা এটা দ্বারা বোঝানো হয় সম্পত্তির অপরিহার্য ঝুঁকি। আমরা কিন্তু পড়েছি সম্পত্তির অপরিহার্য ঝুঁকি কোনটি, সেটি হচ্ছিল বাজার ঝুঁকি। কারণ একটি প্রকল্পকে আমরা কিন্তু সব ঝুঁকি আমরা বাদ দিতে পারলেও বাজার ঝুঁকিকে দ্বারা কিন্তু যে কোনো প্রকল্প প্রভাবিত হয় এবং এটি কোনোভাবে হ্রাস করা যায় না। সো বিটা সহগ বা এই যে লাস্টে যে B1 আছে এটি হচ্ছিল বাজার ঝুঁকি, অ্যান্ড
এটির আদর্শ মান কিন্তু আমরা একটু আগেই দেখলাম, বিটা মার্কেট বিটার পরিমাপ করা, যার আদর্শ মান হচ্ছিল 1। মাঝে মধ্যে প্রশ্ন আসে এবং খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যে বাজার ঝুঁকির বা বেটার আদর্শ মান কত? এটি হচ্ছিল 1। আর এটি পরীক্ষায় প্রশ্ন অবশ্যই ভিন্নভাবে দেওয়া থাকে, তো প্রশ্নে বলা থাকে বাজার বিটা হচ্ছিল 1.5 বা 2, তখন তার উপর ভিত্তি করে কিন্তু আমরা চেঞ্জ করি। তবে আমরা যেই বিটা আছে বা বাজার ঝুঁকি, এর আদর্শ মান আমরা 1 ধরে নেই। সো এখানে RM মাইনাস এফ অর্থাৎ হচ্ছিল বাজারের ঝুঁকি প্রিমিয়াম, কারণ RM হচ্ছিল ঝুঁকি এবং RF হচ্ছিল ঝুঁকিবিহীন আয়ের হার। সো দুটার পার্থক্য কিন্তু আমরা জানি যে ঝুঁকি প্রিমিয়াম কারণ অতিরিক্ত ঝুঁকির পরিমাণটি বলা হয়, অ্যান্ড এটি দ্বারা হচ্ছিল স্টক আয়ের ঝুঁকি প্রিমিয়াম, অর্থাৎ পুরোটি দ্বারা একটি স্টক আয়ের যে মানে একটি নির্দিষ্ট স্টকের ঝুঁকি প্রিমিয়াম সম্পর্কে কিন্তু আলোচনা করে। সো CAPM এর মূল কথা হলো এটি বাজার ঝুঁকিকে বিবেচনায় এনে মূলত ঝুঁকি এবং আয়ের মধ্যে একটি সম্পর্ক প্রকাশ করে, এবং CAPM এর মূল মানে সম্পূর্ণ নাম হলো ক্যাপিটাল অ্যাসেট প্রাইজিং মডেল। এবং এখানে যে প্রশ্নটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটি হলো বাজার বেটার আদর্শ মান কত, যেটি হলো 1। সো এই লেকচারে এ পর্যন্তই, অনেক কিছু আলোচনা করলাম। আসলে একটি লেকচারের সম্পূর্ণ অধ্যায়টি আমরা আলোচনা করে ফেললাম। অবশ্যই পুরো লেকচারটি ভালো মতন দেখবে, তাহলে তোমরা ইজিলি কিন্তু বুঝতে পারবে এবং পারবে, এবং পরীক্ষায় সব কিছু ইজিলি ক্লিয়ার হয়ে যাবে। এখানে কিন্তু এই অধ্যায় থেকে ম্যাথ আসে। আমি এই ম্যাথগুলো করালাম না, কারণ দেখা যায় অ্যাডমিশনে এখান থেকে খুব একটি ম্যাথ আসে না, কারণ একটু গুণের ব্যাপার স্যাপার থাকে, তো জাস্ট একটা ম্যাথই আসতে পারে, যেটি হলো এখানে আমরা একটু আগে করেছিলাম এই ম্যাথটি। সো ছোটো আকারে এটি আসতে পারে, তোমরা একটু করবে। এখানে W1 হচ্ছিল ভার, বা এখানে আনুপাতিক ভার যে কত টাকা বিনিয়োগ করা হয়েছে, অ্যান্ড R1 হচ্ছিল R1 হচ্ছিল বা R/I হচ্ছিল উক্ত প্রকল্পের আয়ের হার। সো তোমরা আশা করি বুঝতে পেরেছো, অ্যান্ড এই ভিডিওতে এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী লেকচারে।